আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, হয়েছে, আর কথা বলিও না। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো সর্বোচ্চ। দেখো, আমরা আজকে ট্রান্সফরমার শুরু করবো এসি মেশিনের। তো আমি প্রথমে ট্রান্সফরমারের কিছু থিওরি পড়াবো আজকে তোমাদেরকে। থিওরি হয়তো শেষ করতে পারবো না আজকে, তো থিওরি শেষ করে আগামী দিনে আমরা অঙ্ক শুরু করবো আর কি। হ্যাঁ, ক্লাস থাকলে চলে যাবো। সবারই 8টা থেকে ক্লাস? যাদের ক্লাস আছে তারা চলে যাবো 8টা থেকে। আমি তাদের জন্য রেকর্ড করে রাখতেছি, তারা পরে দেখে নিবা, ঠিক আছে? তো ট্রান্সফরমার প্রথমে যদি বলি, ট্রান্সফরমার কাকে বলা হয় সুন্দর করে লিখে দেওয়া আছে। ট্রান্সফরমার কাকে বলা হয়? যে ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে কোন রকম ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই পাওয়ার ট্রান্সফার করে। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা সেম রাখে, তবে ভোল্টেজ এবং কারেন্ট কি করে, আপ ডাউন করতে পারে। আমি আবার বলছি, নিজের মতো করে লিখবে। ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস, এই কথাটা উল্লেখ করবে, ইলেকট্রোস্ট্যাটিক। এইটা এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যেটা একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে কি ট্রান্সফার করে, পাওয়ার ট্রান্সফার করে। কিন্তু সেক্ষেত্রে কি চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, তবে ভোল্টেজ এবং কারেন্ট চেঞ্জ করতে পারে। চেঞ্জ হতেও পারে, নাও পারে। এরকম ট্রান্সফরমার আছে যেটা আপ বা ডাউন কিছুই করবে না। আবার এরকম ট্রান্সফরমার আছে যেটা কি শুধুমাত্র আপ করবে। ভোল্টেজের উপর ডিপেন্ড করে ট্রান্সফরমার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ভোল্টেজ যদি প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় স্টেপ আপ, যদি হ্রাস পায় তাহলে স্টেপ ডাউন। এগুলো তোমরা সবাই পারো আমি জানি। এখন এই যে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে পাওয়ার ট্রান্সফার করে কোন রকম ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইমারি সার্কিট, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সার্কিট। এই সার্কিটের সাথে এই সার্কিটের কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, কোনো তারের মাধ্যমে কোনো কানেকশন দেওয়া নাই, শুধুমাত্র ম্যাগনেটিক কানেকশন আছে। এইখান থেকে এখানে পাওয়ারটা ট্রান্সফার হবে পুরোপুরি কি ম্যাগনেটিক্যালি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে কি ট্রান্সফার হবে, পাওয়ার ট্রান্সফার হবে। কিভাবে? যে এইখানে একটা কুণ্ডলী পেঁচানো আছে, মানে কয়েল আছে। এখানে যেহেতু একটা কয়েল আছে এবং ইনপুটে যেহেতু আমি এসি সাপ্লাই দিচ্ছি, তার মানে এর ভেতরে ফ্লাক্স তৈরি হচ্ছে এবং সেই ফ্লাক্সটা পরিবর্তনশীল, কারণ সাপ্লাইটা কি এসি। যেহেতু এখানে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে এবং সেটা পরিবর্তনশীল ফ্লাক্স, প্রতিনিয়ত এর দিক কি করছে, পরিবর্তন করছে। এই ফ্লাক্সটা, এই যে ভেতরে একটা কি আছে, ট্রান্সফরমার কোর। এই কোরটা এমন ম্যাটেরিয়াল তৈরি করা হয় যেন সেটা ফ্লাক্স খুব সহজেই কি করতে পারে, পরিবহন করতে পারে, যার পারমিয়াবিলিটি খুবই ভালো। অর্থাৎ এই সহজেই কি পরিবহন করতে পারে, ফ্লাক্স পরিবহন করতে পারে। বাতাসের তুলনায় এর পারমিয়াবিলিটি অনেক উন্নত, অর্থাৎ বাতাসে যে পরিমাণ ফ্লাক্স যাবে তার থেকে খুবই সহজে এই কোরের মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হবে। এই ফ্লাক্সটা যখন এই কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারিতে প্রবাহিত হবে, যেহেতু এই ফ্লাক্সটা পরিবর্তনশীল, দিক পরিবর্তন করছে, তাই এই ফ্লাক্সটাই সেকেন্ডারি কয়েলকেও কি করবে, কাট করবে। আমরা জানি E is equal to d∅dt, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী d∅dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে ফ্লাক্সটা যদি পরিবর্তনশীল হয় তাহলে সেখানে কি উৎপন্ন হবে, ভোল্টেজ উৎপন্ন হবে। এখানে যেহেতু ফ্লাক্সটা পরিবর্তনশীল, তাই আমাদের এখানেও কি উৎপন্ন হবে, ভোল্টেজ উৎপন্ন হবে। এবং যেহেতু এইখানে যে ফ্রিকোয়েন্সি, মনে করো এখানে 50 হার্জ আমরা ফ্রিকোয়েন্সি দিয়েছি, তাহলে এখানে ফ্লাক্সের পরিবর্তনের যে ফ্রিকোয়েন্সি সেটাও কত, 50 হার্জ। ওই ফ্লাক্সটাই একে কাট করছে, তার মানে এখানে যে ইএমএফ টা উৎপন্ন হয়েছে তারও ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। এই কারণে প্রাইমারি সার্কিট এবং সেকেন্ডারি সার্কিটের ফ্রিকোয়েন্সি কি থাকে, সেম থাকে। তবে ভোল্টেজ আপ ডাউন হয় কিভাবে? এইখানে মনে করো 10টা প্যাচ দিয়েছি, এইখানে 20টা প্যাচ দিয়েছি, তাহলে এই প্রতিটা প্যাচের প্রত্যেকটা টানের ভোল্টেজ যদি আমি 1 ভোল্টেজ ধরি, তাহলে এখানে 10 ভোল্টেজ হলে এখানে কত ভোল্টেজ হবে, 20 ভোল্টেজ। এভাবে প্যাচ সংখ্যা কম বেশি করে আমরা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কি করতে পারি, কম বেশি করতে পারি। এবং যেহেতু উভয় পাশের অ্যাপারেন্ট পাওয়ার সমান, তাই ভোল্টেজ এই পাশে যদি কমে যায় তাহলে কারেন্ট বেড়ে যাবে, আর ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে কারেন্ট কমে যাবে। একটা আরেকটার ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিক কার্যপ্রণালী, যে ট্রান্সফরমার কিভাবে কাজ করছে। আমরা যদি এটা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই, সেটা এইভাবে দেখানো যেতে পারে। যে এটা আমাদের জেনারেটর দেখাইছে, মানে পাওয়ার সাপ্লাই আর কি, সেটা এসি সাপ্লাই। তো এসি পাওয়ার সাপ্লাই যখন আমরা এখানে দিচ্ছি, এইটাতে যেহেতু কারেন্টের দিক কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, একবার এই যে ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, তার মানে এইখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটারও দিক কন্টিনিউয়াসলি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক এইভাবেই একবার ফ্লাক্সের পরিমাণ বাড়তেছে, আবার কমতে কমতে ঋণাত্মক দিকে বাড়তেছে, আবার কমতে কমতে ধনাত্মক দিকে বাড়তেছে। ঠিক এইভাবে ফ্লাক্স বৃদ্ধি পায়, আবার কমে এন নিচে চলে আসে, আবার এনটা উপরে চলে যায়। এইভাবে কমতে কমতে দিক পরিবর্তন করে ফেলে। কন্টিনিউয়াসলি যেহেতু ফ্লাক্সটা দিক পরিবর্তন করছে,
তাই এখানেও একবার এদিকে ফ্লাক্স কাট করছে, একবার এদিকে কাট করছে, তার মানে ফ্লাক্সটা পরিবর্তনশীল। যেহেতু ফ্লাক্সটা পরিবর্তনশীল তাই এখানেও ইএমএফ উৎপন্ন হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানকার কারেন্টটাও একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। এইটা ঠিক যে স্পিডে দিক পরিবর্তন করবে, এটাও ঠিক একই স্পিডে দিক পরিবর্তন করবে। তাই দুইটার ফ্রিকোয়েন্সি কি সেম। বুঝতে পেরেছি? এখন আমরা যদি একটা ট্রান্সফরমারের গঠন প্রণালী নিয়ে আলোচনা করতে চাই, যেমন প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমারের বিভিন্ন উপাদানগুলো লিখো, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট রেফারেন্স হিসেবে রেখে দিছি। এগুলো না বুঝে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মনে থাকবে না, আমরা বুঝে বুঝে মুখস্থ করবো আসলে ট্রান্সফরমারের কোনটার কাজ কি, কি কি থাকে আমাদের ট্রান্সফরমারে। আমরা দেখো তো অলরেডি এই পাশে যেগুলো নিয়ে আলোচনা করেছি এখানে কি কি আছে ট্রান্সফরমারের, একটা প্রাইমারি কয়েল আছে, একটা সেকেন্ডারি কয়েল আছে, আর এই কয়েল দুটো পেঁচানো ছিল কোথায়, পরে। তার মানে তিনটা জিনিস আমরা অলরেডি পেয়ে গেছি, একটা প্রাইমারি ওয়াইন্ডিং, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, একটা হচ্ছে কোর। এটা হচ্ছে ট্রান্সফরমারের ভেতরে কি কি থাকে সেটার কথা বললাম। এবার ট্রান্সফরমারের বাইরে কি কি দেখা যায় সেটা একটু নিয়ে আলোচনা করি। ট্রান্সফরমারের বাইরে কি কি দেখা যায়, এই যে কোরের ভেতরে যে আমরা ওয়াইন্ডিংটা রেখেছি, এটা তো বাতাসে উন্মুক্ত করে রাখি না, আমরা রাখি। এটা একটা ট্যাঙ্কের ভেতরে আমরা কি করে রাখি, বন্ধ করে রাখি, একটা ট্যাঙ্কের ভেতরে থাকে। এটা ট্যাঙ্কের ভেতরে কেন রাখা হয়, এটাকে ঠান্ডা করার প্রয়োজন হয়, যেহেতু এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে পাওয়ার ট্রান্সফার হচ্ছে, তার মানে 100% ওখানে কি তাপ উৎপন্ন হচ্ছে। তো এটা যদি তাপ উৎপন্ন করতেই থাকে একটা সময় গিয়ে ট্রান্সফরমারটা পুড়ে যাবে। এর জন্য এটাকে ঠান্ডা করা প্রয়োজন। এই ঠান্ডা করার পদ্ধতি হিসেবে আমাদের ট্রান্সফরমারে লিকুইড কুলিং ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে লিকুইড কুলিং ব্যবহার করা হয়, তারপরে এয়ার কুলিংও ব্যবহার করা হয়ে থাকে। যেগুলো সাবস্টেশনে বড় বড় ট্রান্সফরমার সেখানে শুধুমাত্র লিকুইড কুলিং না, সেখানে এয়ার কুলিংও ব্যবহার করা হয়ে থাকে। আর যেগুলো এমনিতে বাইরে দেখতে পাও, এখানেও লিকুইড কুলিং এবং ন্যাচারাল যে এয়ার, সেই বাতাসের মাধ্যমে এয়ার কুলিং ব্যবহার করা হয়। মানে এক্সটার্নাল কোনো ফ্যান ব্যবহার করা হয় না, ন্যাচারাল যে এয়ার সেটাই আমাদের কি কুলিং হিসেবে ব্যবহার করা হয়। এই কারণে সেটা একটা ট্যাঙ্কের ভেতরে বসানো হয়। তাহলে এই যে কোর, ওয়াইন্ডিং, এই সবগুলো যে ভেতরে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কের ভেতরে বসানো আছে। আর এই ট্যাঙ্কের ভেতরে যেহেতু এটা বসানো আছে এবং এই ট্যাঙ্কটা ভেতরে এইটা একটা তেলের ভেতরে নিমজ্জিত আছে। ওই তেলটা দুইটা কাজে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ঠান্ডা করার জন্য, আর একটা হচ্ছে ইনসুলেটর হিসেবে। আমরা যে ওয়াইন্ডিং গুলো ব্যবহার করছি, মনে করো একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার, দুইটা ওয়াইন্ডিং কি একদম পাশাপাশি আছে ট্রান্সফরমারে, একটার উপরেও আরেকটা থাকে, কখনো কখনো আলাদাও থাকে। তো একটার উপরেই যখন আরেকটা ওয়াইন্ডিং আছে, ওটা যদি হাই ভোল্টেজ ট্রান্সফরমার হয়, স্বাভাবিকভাবে ওদের মধ্যে দূরত্ব কিন্তু খুব বেশি না। কারণ একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার একটার উপরে যখন আরেকটা আমি পেঁচাইছি, তখন সেখানে ইনসুলেশন ব্রেকডাউন করতে পারে যদি শুধুমাত্র বাতাস থাকে। বাতাসের ইনসুলেশন স্ট্রেংথ কত বলতো, 5 কেভি পার মিলিমিটার, মানে প্রতি মিলিমিটারে তার রেঞ্জ হচ্ছে 5 কিলোভোল্টেজ। এর বেশি যদি অ্যাপ্লাই হয় তাহলে বাতাসের ইনসুলেশন কি হবে, ব্রেকডাউন করবে। মনে করো এখানে 10 কেভির একটা ভোল্টেজ যাচ্ছে এই তারের মাধ্যমে, তো আমি 2 মিলিমিটার দূরে হাত দিলাম, আমাকে শক করবে, কেননা সেখানে ততটুকু ওই 2 মিলিমিটার এরিয়া জুড়ে চারিদিকে বাতাসটা তখন আয়োনাইজড হয়ে থাকে, ওর আশেপাশে গেলে আমাকে কি করবে, শক করবে। এই জন্য দেখবে যেগুলো হাই ভোল্টেজ লাইন, মনে করো 400 কেভি একটা লাইন, ট্রান্সমিশন লাইন, তো তার আশেপাশে তুমি মনে করো একদম কাছে হাত নিয়ে গেছো, তো কিন্তু শক করবে। অনেক ইউটিউবে ভিডিও দেখতে পাবো, ফেসবুকে, ইউটিউবে, যে হাতে হ্যান্ড গ্লাভস পরা আছে, একজন লাইনম্যান সে লাইনে কাজ করতে যাচ্ছে, কিন্তু হাত দূরে আছে, সেখান থেকে কি হচ্ছে, স্পার্কিং হচ্ছে। সে কিন্তু হাতে দিয়ে ধরে নাই, দূরে আছে, কিন্তু তারপরেও স্পার্কিং হচ্ছে। কেন? কেননা তার ওই আশেপাশের বাতাসগুলো কি হয়ে আছে, আয়োনাইজড হয়ে আছে, তাদের ইনসুলেশন ব্রেকডাউন ঘটেছে। কেননা বাতাসেরও একটা ইনসুলেশন কি আছে, লিমিট আছে, 5 কেভি পার মিলিমিটার। তো এই কারণে আমাদের ভেতরে যদি শুধু বাতাস থাকতো তাহলে ইনসুলেশন ব্রেকডাউন ঘটার সম্ভাবনা আছে। এই কারণে আমাদের ভেতরে ওই পুরো কয়েলটাকে কার মধ্যে নিমজ্জিত করা থাকে, তেলের মধ্যে নিমজ্জিত করা থাকে। ঠিক আছে? এখন এই তেলের মধ্যে নিমজ্জিত করার জন্য আমরা মূলত ট্যাঙ্কটা ব্যবহার করলাম। এরপরে আর কি কি আছে এখানে, এখানে এই তেলের মধ্যে যখন ট্রান্সফরমার ওয়াইন্ডিংটা আমরা রাখছি, ওই তেলের নাম হচ্ছে পাইরানল। তেলের নাম কি, পাইরানল। এখন এই তেলের মধ্যে যখন আমরা রাখছি, স্বাভাবিকভাবেই কন্টিনিউয়াসলি এটা কি হতে থাকছে, গরম হতে থাকছে, রাইট? তো তেল যখন ধীরে ধীরে গরম হবে, এর আয়তন কি হবে, বৃদ্ধি পাবে। সেই তেল যখন গরম হতে থাকবে, এর আয়তন বৃদ্ধি পেতে থাকবে। আমার তো তেলটা ঠান্ডা করা প্রয়োজন, মানে এই তেলটা যেন আমরা ঠান্ডা করতে পারি, এই জন্য এর চারিপাশ দিয়ে দেখো এগুলা হচ্ছে কুলিং টিউব। এগুলা কি, কুলিং টিউব। এগুলা এভাবে কানেক্ট করা থাকে, এই যে উপর থেকে বের করা থাকে, বের করে এই যে পাতের মতো দেখতে পাচ্ছেন অনেকগুলো, অনেকগুলো স্লাইড করা আছে এখানে, পাত একটার সাথে আরেকটার কানেকশন নাই, কিন্তু এগুলো শুধু পাত না, এগুলোর ভেতরে ফাঁপা জায়গা আছে আর কি। এই উপরের এটা একটা পাইপ, ঠিক সিমিলার নিচে আরেকটা কি থাকে,
পাইপ থাকে। তো তেলের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে তেলটা একটু উপরের দিকে উঠে যায়, এবং আমরা জানি তরলের ধর্ম কি, যে গরম লিকুইড গুলো কি উপরে থাকবে আর ঠান্ডা গুলো নিচে থাকবে। কখনো পানি সিদ্ধ তো করেছে সবাই, পানি সিদ্ধ করলে নিচে থেকে পানি উপরের দিকে উঠে না, বয়েলিং যখন হয় তখন নিচে থেকে পানিগুলো কি হয়, উপরের দিকে উঠতে থাকে। কেন? কেননা গরম পানিগুলো উপরের দিকে উঠতে চায় আর ঠান্ডা পানিগুলো নিচের দিকে যেতে চায়। স্বাভাবিকভাবেই গরম তেলগুলো কোন দিকে উঠে যাবে, উপরের দিকে উঠবে, এবং সেই তেলগুলো এই পাইপের মাধ্যমে এখানে এই যে ফাঁপা জায়গাগুলো আছে এভাবে মোটা করে দেওয়া হয়েছে, এর মধ্যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এগুলাকে কেন এভাবে স্লাইড করে ফাঁপা করে দেওয়া হয়, এটার এরিয়া বৃদ্ধি করার জন্য, যেন বাতাসের সাথে বেশি এরিয়া জুড়ে তারা কিসে আসে, সংস্পর্শে আসে। আমি যদি এটারে শুধুমাত্র পাইপের দ্বারা এভাবে দিয়ে দিতাম, তাহলে পাইপের এরিয়া কতটুকু হতো, আউটার যে এরিয়া, সেই এরিয়া খুবই সামান্য হতো, অর্থাৎ বাতাসের সাথে সংস্পর্শের যে এরিয়া সেটা খুবই কি হতো, সামান্য হতো। এই কারণে এটাকে স্লাইস করে করে অনেকগুলো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখন এই পুরো এরিয়া জুড়ে কি আছে, তেল আছে, পুরো এরিয়াটা জুড়ে এখন তেল আছে। স্বাভাবিকভাবে এখান থেকে বাতাসটা হিট করছে, অর্থাৎ এই পুরো এরিয়া জুড়ে এখন বাতাসটা ওই তেলের সংস্পর্শে আসছে। এবং এরকম একটা না, এরকম প্রায় 10 থেকে 15টা এখানে ভাগ করা আছে, এবং এর মধ্যে যে বাতাসগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এটা ন্যাচারাল এয়ার, বাইরের কোনো বাতাস না, এক্সটার্নাল কোনো ফ্যান না, সবসময় আমাদের ভূপৃষ্ঠে বাতাস প্রবাহিত হতেই থাকে। তো এই বাতাসগুলো এই তেলের সংস্পর্শে আসার ফলে তেলটা ভেতরে যে পরিমাণে গরম ছিল বাইরে আসার পরে তার থেকে কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো তেল স্বাভাবিকভাবে যখন ঠান্ডা হবে সেটা আরো কি হতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে, এবং এই যে উপর দিয়ে গরম তেল এর ভেতরে প্রবেশ করবে এবং ঠান্ডা তেল নিচ দিয়ে ভেতরে প্রবেশ করবে, এদিক দিয়ে বের হয়ে আসবে আর নিচ দিয়ে কি করবে, প্রবেশ করবে। এইভাবে দুই পাশে এই কন্টিনিউয়াসলি এটা কি চলতে থাকবে। এভাবে তেলটাকে কি করা হয়, ঠান্ডা করা হয়। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় কুলিং মেথড। আমরা প্রাথমিক অবস্থায় এভাবে কি করে থাকি, ঠান্ডা করে থাকি। এরপরে মনে করো এই কাজটা করার পরেও সেটা ঠান্ডা হলো না, আমার ট্রান্সফরমারের লোড অনেক বেশি পড়ে গেছে, যার ফলে তেলটা আরো গরম হয়ে গেছে, আরো বেড়ে গেছে। এরকম হতে পারে না, হতে পারে। তো তখন কি হবে, তখন এখানে আরেকটা ট্যাঙ্ক রাখা আছে, সেটার নাম হচ্ছে কনজারভেটর। এটার নাম কি, কনজারভেটর। ও তেলটা সংরক্ষণ করার পদ্ধতিটাকে বলা হয় কনজারভেশন। এটা কনজারভেশন না, এটার নাম হচ্ছে কনজারভেটর। তো এই কনজারভেটরের কাজ কি, আমার তেলটা গরম হইতে হইতে এর আয়তন যদি আরো বৃদ্ধি পেতে থাকে, তখন এই কনজারভেটরের সাথে একটা পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কে কি দেওয়া থাকে, কানেকশন দেওয়া থাকে, যেটা এখানে দেখা যাচ্ছে না আসলে। এইখানে একটা পাইপের মাধ্যমে কনজারভেটরে কি দেওয়া থাকে, কানেকশন দেওয়া থাকে। এবার আয়তনটা বৃদ্ধি পেতে পেতে ওই তেলটা এখন যদি আমি বাইরে রিলিজ করার কোনো জায়গা না রাখি, তাহলে ওই ট্যাঙ্কটা কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, কত জায়গা নাই আর বৃদ্ধি পাওয়ার। এই কারণে এখানে একটা পাইপের মাধ্যমে জায়গা রাখা হয় উপরে, যে ট্যাঙ্ক তেলের আয়তন যদি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাহলে সেই তেলটা কোথায় গিয়ে জমা হবে, কনজারভেটরে। এবার কনজারভেটরে গিয়ে যখন জমা হয়ে গেছে, ওখানে কি আর ওয়াইন্ডিং আছে, ওখানে তো আর ওয়াইন্ডিং নেই, তখন ওইখানে তেলগুলো কি হতে থাকবে, ঠান্ডা হতে থাকবে। ট্রান্সফরমারের লোডটা যখন কমে যাবে, ওই তেলটা আবারও কি হবে, নিচে নেমে যাবে। এখন যদি এরকম হয় একদম এক্সট্রিম কেস, যে আমার এইটাও ঠান্ডা করে পোলাইতে পারে নাই, এখনো ঠান্ডা হয় নাই, এবং আমরা যে রিজার্ভ ট্যাঙ্ক রাখছিলাম, কনজারভেটর যেটা রাখছিলাম, যে গরম তেল কিছুক্ষণের জন্য জমা রেখে দেয়, সেটাও ওভারলোড হয়ে গেছে। আমার তেল এত গরম হয়ে গেছে যে আয়তন বৃদ্ধি পেতে পেতে এখন কনজারভেটরের প্রেসার এত বেড়ে গেছে যে এইখানে আমার তেলের জায়গা হচ্ছে না। এবার কি হবে, এবার যেটা হবে, এই যে মাঝখানের যে পাইপটা দেখতে পাচ্ছ না, মানে কনজারভেটর থেকে ট্যাঙ্ক পর্যন্ত যে পাইপটা লাগানো থাকে, এই পাইপের মধ্যে একটা রিলে সংযোগ করা হয়, সেটার নাম হচ্ছে বুখলস রিলে। ওই রিলেটার নাম কি, বুখলস রিলে। এখানে দেখানো হয়েছে কিনা, এই যে দেখানো হয়েছে, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এই জায়গাতে কানেক্টেড আছে, এখানে দেখা যাচ্ছে না, বুঝছো। এই কনজারভেটর এবং ট্যাঙ্ক দুইটার মাঝখানে যে পাইপ আছে না, যেটা দিয়ে আমাদের তেলটা কনজারভেটরে যায়, ওই পাইপের মাঝখানে কি বসানো থাকে, বুখলস রিলে বসানো থাকে। এই বুখলস রিলের কাজ হচ্ছে তেলের প্রেসার পরিমাপ করবে, যে আমার যে তেলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, এটা কি আমার আমার যে লিমিট, আমার ট্রান্সফরমার পুরের ট্যাঙ্কের যে লিমিট, এত প্রেসার পর্যন্ত সেফ ভাবে পরিচালনা করতে পারবে, এর থেকে বেশি প্রেসার হলে সেটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ওই প্রেসার ভাব থাকবে একটা, ও প্রেসার পরিমাপ করবে, পরিমাপ করে যদি দেখে প্রেসারটা আমার সেফটি লিমিটের থেকে বেশি চলে গেছে, তাহলে এখানে একটা ভালভ থাকবে, কাঁচের একটা কি থাকবে, ভালভ থাকবে, যে এর থেকে বেশি যদি আমাদের প্রেসার চলে আসে তাহলে এই ভালভটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। একটা কাচের ভালভ থাকবে, যদি আমার প্রেসার বাড়তে বাড়তে এরকম পর্যায়ে চলে যায় যে না এর থেকে প্রেসার বাড়লে আমাদের ট্রান্সফরমার ব্লাস্টের সম্ভাবনা আছে, তার আগেই ওই কাচের যে ভেন্টটা আছে ওই ভেন্টটা ভেঙে গিয়ে
আমাদের ভেতরের প্রেসারটা কি করে দিবে, রিলিজ করে দিবে। আমাদের যে তেলটা আয়তন বৃদ্ধি পেতে পেতে গ্যাসে রূপান্তর হয়ে গেছে, এই গ্যাসটাকে দ্রুত গতিতে বের করে দিবে এবং এখানকার যে রিলে আছে সেই রিলেটা আমাদের যে ইনপুট আউটপুটের কানেকশন আছে ট্রান্সফরমারের সাথে সেটা কি করে দিবে, সংযোগটা বিচ্ছিন্ন করে দিবে। রিলে দুইটা কাজ করবে, একটা হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করে দিবে দ্রুত গতিতে, যেন ট্রান্সফরমারের কারণে আমাদের সার্কিটে কোনো দুর্ঘটনা না ঘটে, ট্রান্সফরমারটাকে বিচ্ছিন্ন করে দিবে এবং পাশাপাশি ওই যে এক্সপানশন যে ভালভটা আছে ওইটা ভেঙে আমাদের ভেতরে যে প্রেসার সেটা কি হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ঘুম ধরছে? কয়েকজনের ধরছে, শুয়ে পড়লে ঘুম আরো বেশি ধরবে আর কি। ঠিক আছে, শুয়ে পড়া যাবে না, মাজা সোজা করে থাকতে হবে আর কি। তো এখন আসো, এখানে আরেকটা জিনিস বলা আছে, সেটাকে কি বলা হচ্ছে, ব্রিদার। এই ব্রিদারের কাজ কি? ব্রিথিং মানে বুঝি আমরা, ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস নেওয়া আর কি। আমি এই যে নিঃশ্বাস নিচ্ছি আবার প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, তো এইটা যে আমরা করতেছি এটাকে বলা হয় ব্রিথিং। তাহলে আমাদের ভেতরে ফুসফুস আছে না, ফুসফুসটাই হচ্ছে ব্রিদার। বুঝতে পারছো যে কি করছে, বাতাস নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের ফুসফুস, যে কন্টিনিউয়াসলি বাতাস ভেতরে নেয় আবার ছেড়ে দেয়। কেন? এই যে ট্রান্সফরমারের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এখন আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে তেলের, ট্রান্সফরমারের মানে তেলের আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে, ওই ভেতরে তো আগে থেকে একটা বাতাস ছিল না, তেলের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে বাতাসটা তো বাইরে রিলিজ করার জায়গা থাকা লাগবে আমার। আমি যদি বাতাসটা বাইরে রিলিজ করতে না পারি তাহলে তো ওই বাতাসের চাপেই ট্রান্সফরমার কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, তেল গরম হওয়াই লাগবে না। তাহলে ওই বাতাসটা যেন বের হতে পারে, তেলের আয়তন যখন বৃদ্ধি পাবে এই ব্রিদারের মাধ্যমে বাতাসটা বের হয়ে যাবে এবং আয়তন যখন হ্রাস পাবে এই ব্রিদারের মাধ্যমে আবার বাতাস ভেতরে প্রবেশ করবে, দিয়ে ভেতরের প্রেসারটাকে নরমালাইজ রাখবে সব সময়। এই কাজ করে কে? ব্রিদার। ভূগোল ড্রিলে না লাগালেও হবে? হবে না, হবে না। ব্রিদার দিয়ে তুমি তেল বের করবা? এটা দিয়ে শুধুমাত্র, হ্যাঁ, গ্যাস বের হয়ে গেলে তেল কিভাবে ঠান্ডা হবে? তেল ঠান্ডা হয়ে যাবে? প্রেসার থাকলো না, তেল ঠান্ডা হয়ে যাবে? এইটা কি বলতো, নরমাল যে এয়ার সেটা বের করতে পারবে, নরমাল যে এয়ার সেটা ভেতরে প্রবেশ করাইতে পারবে। স্বাভাবিক অবস্থায় তেল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই স্বাভাবিক এয়ারটা সে বাইরে বের করতে পারবে, স্বাভাবিক যে এয়ারটা সেটা আবার বাইরে ভেতরে প্রবেশ করাইতে পারবে। এখানে ফিল্টার আছে, তাও আবার এখানে বিভিন্ন ধরনের ফিল্টারের মাধ্যমে এই বাতাসটা ভেতরে প্রবেশ করানো হয় এবং বাইরে বের করা হয়। তুমি হঠাৎ করে মনে করো তেলের আয়তন বৃদ্ধি পেলো, ভেতরে গ্যাস তৈরি হলো, তেলের টেম্পারেচার ধরো নরমালি তেলের আয়তন বৃদ্ধি পাচ্ছে, কতটুকু এয়ার প্রেসার হবে, বাতাস বের করতে পারবে, ভেতরে ঢুকাইতে পারবে। এই তেলের টেম্পারেচার বাড়তে বাড়তে ভেতরে গ্যাস তৈরি হয়ে গেল। আর এই গ্যাসের প্রেসার আর নরমাল বাতাসের প্রেসার দুইটা কি তোমরা সেম মনে করো? গ্যাসের প্রেসার অনেক বেশি না, ওই প্রেসার তো ভূগোল তোমার ব্রিদার রিলিজ করতে পারবে না। ওইখান থেকে সামান্য পরিমাণে বাতাস বের হইতে পারবে, সামান্য পরিমাণে বাতাস প্রবেশ করতে পারবে। এবং ওইখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিলিকা জেল। আমি ওই একটার প্রেক্ষিতে আরেকটা আসে আর কি। সিলিকা জেল ব্যবহার করা হয় এই কারণে যেন ওই যে বাইরে বাতাসটা বের হচ্ছে এবং ভেতরে প্রবেশ করছে, বাতাসের সাথে যেন জলীয় বাষ্প না থাকে। কেন? যে যদি জলীয় বাষ্প ভেতরে প্রবেশ করে তাহলে ভেতরে যে মেকানিজম গুলো আছে, কোর থেকে শুরু করে অন্যান্য যে নাট বোল্ট স্ক্রু যত কিছু আছে আর কি, সবগুলাতে মরিচা ধরে যাবে যদি আমার ভেতরে কি জলীয় বাষ্প প্রবেশ করে। এই জলীয় বাষ্প যেন প্রবেশ না করে এই জন্য সিলিকা জেল ব্যবহার করা হয়। সিলিকা জেল দেখছো? সবারই দেখার কথা, সবাই দেখার কথা, দেখেছো কিন্তু হয়তো বা নাম জানো না। ওই যে ভিটামিনের কৌটা গুলো ব্যবহার করছে, কখনো কেউ খাইছে তোমার বাসায়? ছোট ছোট ভিটামিনের যে 30টা করে ট্যাবলেট থাকে, ভিটামিনের যে কৌটা গুলো, ওই কৌটার মধ্যে দেখবা একটা এক্সট্রা প্যাকেট থাকে যার মধ্যে ইউরিয়া সারের মতো একটা জিনিস দেওয়া থাকে, মনে পড়ছে? ওই যে ইউরিয়া সার যেগুলো ছোটবেলায় খেয়ে ফেলতে চাইছিল আর কি, ওগুলাই সিলিকা জেল। ওগুলো কিন্তু বিষাক্ত। হ্যাঁ, ওখানে কেন দেয়? এখন দেখো, তুমি যখন ওই প্যাকেটটা প্রথমবার খুলতেছো, ওইটার কিন্তু এয়ার টাইট আর থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে না এয়ার টাইট, প্রথমে তো সিল করা থাকে। এবার তুমি যখন খুলে খাওয়া শুরু করলে তখন থেকে মিনিমাম 30 দিন ওইটা খোলা অবস্থায় থাকবে, খুলতিছো লাগাচ্ছো, কারণ বাইরের বাতাস ওখানে প্রবেশ করছে না। তুমি মনে করো একটা পাতা কিনে আনছো, একটা ট্যাবলেটের পাতা কিনে আনছো, সেখানে কিন্তু প্রত্যেকটা ট্যাবলেট এক্সট্রা ভাবে সিল করা, তুমি শুধুমাত্র যেটা খুলতেছো সেটাই সাথে সাথে খেয়ে নিচ্ছ, বাকিগুলো কিন্তু এয়ার টাইট। কিন্তু তুমি যখন একটা কোটার ট্যাবলেট খাচ্ছ, প্রথম দিন খোলার পর থেকে বাইরের বাতাস ভেতরে ঢুকছে, ভেতরের বাতাস বাইরে আসতেছে, তার মানে সেটার আর এয়ার টাইট নাই, বাইরের নরমাল আবহাওয়াতে সেটা চলে গেল।
আর এই বাইরের বাতাস যখন সেখানে প্রবেশ করলো জলীয় বাষ্প সহ ভেতরে ট্যাবলেটটা নষ্ট হয়ে যাবে, গলে যাবে। বুঝতে পারছো? এখন ওই ভেতরের যে প্যাকেটটা থাকলো ওইটা সিলিকা জেল আছে, আবদ্ধ না। ওর বাইরের যে প্যাকেটটা আছে না ওইটা টিস্যু টাইপের, বুঝতে পেরেছো? ওটার ভেতর দিয়ে জলীয় বাষ্প যাওয়া আসা করতে পারে আর কি। ওই সিলিকা জেলের কাজ হচ্ছে ওই বয়মের ভেতরে ওই যে কৌটাটা আছে, কৌটার ভেতরে যে বাতাস তার জলীয় বাষ্পটা চুষে নেওয়া, এটা হচ্ছে সিলিকা জেলের কাজ। সিলিকা জেল ওই জলীয় বাষ্পটা চুষে নেয়। ওই যে যারা প্রথমেই ওই প্রথম দিনেই যারা ওই প্যাকেটটা ফেলে দেয় তাদের ওষুধের কোয়ালিটি কিন্তু ঠিক থাকে না, ওই প্যাকেটটা লাস্ট দিন পর্যন্ত রেখে দিতে হয়, ঠিক আছে? এবং এটা বিষাক্ত, এই জন্য ছোটবেলায় কিন্তু হাতে নিতে নিষেধ করতো আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানেও সিলিকা জেল ওই একই কাজে ব্যবহার হয়, যে বাইরে থেকে যে বাতাসটা প্রবেশ করবে সেটার জলীয় বাষ্পটা যেন তারা চুষে নিতে পারে, ঠিক আছে? আর বাকি সবগুলোরই তো আমি এখানে আলোচনা করছি। আর এখানে দেখো যত কিছু বলা ছিল প্রায় ম্যাক্সিমাম জিনিস আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। প্রথমে কুলিং টিউবের মাধ্যমে কুল করবে, ঠান্ডা করবে, হ্যাঁ প্রাথমিক অবস্থায়। তারপরে সেটার দ্বারাও যদি না করতে পারে তারপরে কোথায় যাবে? কনজারভেটরে। তারপরে না করতে পারলে বুকল ড্রিল অ্যাক্টিভ হয়ে ট্রান্সফরমারের কানেকশন বিচ্ছিন্ন করে দিবে। বুঝতে পেরেছো? ট্যাপ চেঞ্জার কি বলো? বুঝতে পেরেছি, তোমরাই বলো। ট্যাপ চেঞ্জার শব্দের অর্থ কি? যে ট্যাপটাকে চেঞ্জ করে, এটা সব ট্রান্সফরমারে থাকে না, যেটাতে ট্যাপ চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন ধরো আগের যুগের রেগুলেটর দেখছিলে? আগের যুগের এই যে বড় বড় রেগুলেটর, ওইটা কিসের মাধ্যমে রেগুলেটর হিসেবে কাজ করতো? ট্রান্সফরমারের মাধ্যমে। বুঝতে পেরেছো? ওখানে একটা অটো ট্রান্সফরমার থাকতো যার মাধ্যমে আমরা ওই যে বাইরে যেটা ঘুরাইতাম ওইটাই ছিল ট্যাপ চেঞ্জার। ওই ট্রান্সফরমারের ট্যাপ আমরা কি করতাম? চেঞ্জ করতাম, করে করে একবার বেশি ভোল্টেজ নিতাম, একবার মাঝারি ভোল্টেজ নিতাম, একবার কম ভোল্টেজ নিতাম। বুঝতে পেরেছো? নিয়ে আমরা ফ্যানের কি করতাম? স্পিডটাকে কন্ট্রোল করতাম। আগের যুগের রেগুলেটরের কথা বলতেছি, সেখানে এরকম থাকতো যে মনে করো একটা প্রাইমারি কয়েল, এখানে ভোল্টেজ আছে কত? 220 ভোল্টেজ। তো 220 ভোল্টেজ পেলে আমার ফ্যানটাকে হাই স্পিডে চলবে। এবার এইভাবে ট্যাপিং পয়েন্ট বের করা থাকে। একটা ট্যাপিং পয়েন্ট এখানে থাকে, একটা থাকে মনে করো এখানে, একটা থাকে এখানে, একটা থাকে এইখানে, ঠিক আছে? দিয়ে মনে করো এক একটা ট্যাপিং দিয়ে এই জায়গাতে আমাদের ফ্যানটা কানেক্ট করা আছে। বুঝতে পারছো? এই জায়গাতে আমাদের ফ্যানটা কানেক্ট করা আছে। এবার যেটা হবে এই যে এইটাই, এই পুরোটাই হচ্ছে রেগুলেটর। বুঝছো? এই পুরোটাই কি? ওই রেগুলেটর, যেখানে আমরা ওই ট্যাপ চেঞ্জ করে করে যখন এই ট্যাপিং পয়েন্টের পজিশন এখানে রাখবো তখন এই 220 ভোল্টেজ পুরোটাই আমাদের ফ্যান পাবে। যখন আমি এই ট্যাপটা চেঞ্জ করে এইখানে দিয়ে দিব তখন মনে করো এই 220 ভোল্টেজের মধ্যে এখানে মনে করো 3 ভাগের 2 ভাগ ভোল্টেজ সে পাবে। আমি যখন এই ট্যাপটা চেঞ্জ করে এখানে দিয়ে দিব তখন 3 ভাগের 1 ভাগ ভোল্টেজ পাবে। আমি যখন এই ট্যাপটা চেঞ্জ করে এখানে দিয়ে দিব তখন সে বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো বিষয়টা? এই হচ্ছে ট্রান্সফরমারের আগের যুগের রেগুলেটর, যেটার মাধ্যমে আমরা কি করতাম? ফ্যানের ভোল্টেজ কন্ট্রোল করে এই ট্রান্সফরমার ফ্যানের স্পিড কি করতাম? কম বেশি করতাম। এই কারণে এখন কারেন্ট কন্ট্রোলের মাধ্যমে করা হয়। এই কারণে আগের যুগে যখন এই যে ভোল্টেজটাকে কমিয়ে কমিয়ে আমরা এখানকার ফ্যানের স্পিড কমাইতাম তখন আমাদের রেগুলেটর যখন আমরা কমিয়ে ফ্যান ধীরে ঘুরাইতাম তখনও সমান পরিমাণে পাওয়ার লস হতো। বুঝতে পেরেছো? তখনও সমান পরিমাণে পাওয়ার লস হতো, কেননা আমার এই যে যখন আমি কমিয়ে ফেলতেছি বাকি লসটুকু এখানে হতো, আমি আবারও কমিয়ে এখানে দিলাম বাকি লসটুকু এখানে হতো। বুঝতে পেরেছো? আমি যতই ভোল্টেজ এখানে কমাই না কেন বাকি ভোল্টেজটুকু কোথায় ড্রপ হতো? এখানে। বুঝতে পেরেছো? এখন আস্তে করলে বিদ্যুৎ বিল কম আসে, বেশি আসে। বাট আগে যখন ওই যে বড় ট্রান্সফরমার আমরা ব্যবহার করতাম, বড় রেগুলেটর, তখন ধীরে করলে বিদ্যুৎ বিল যা আসতো জোরে করলে বিদ্যুৎ বিল প্রায় সেম আসতো, একই। বুঝতে পেরেছো? বাট এখন আর এই ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করা হয় না, এখন ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স রেগুলেটর, যেখানে চাক কনভার্টারের মাধ্যমে, কেউ কাক বলে কেউ চাক বলে, সিইউসি কে, তো এই চাক কনভার্টারের মাধ্যমে এখন আমাদের ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করানো হয়। ইলেকট্রনিক্স যে রেগুলেটর সবটা হয়ে গেছে না, ইলেকট্রনিক সার্কিট আছে, একটা চাক কনভার্টার আছে। তো চাক কনভার্টারের মাধ্যমে যখন আমরা সেটাকে কনভার্ট করে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করি বা কারেন্টটাকে কন্ট্রোল করি তখন ওইখানে আর এক্সট্রা কোনো পাওয়ার লস হয় না। বাট আগে যখন আমরা ওই যে এক্সট্রা রিওস্ট্যাট বা রেজিস্ট্যান্স বা ট্রান্সফরমার ব্যবহার করে যখন আমরা স্পিডটাকে কন্ট্রোল করতাম
তখন যতটুকু এখানে পাওয়ার লস কম হইতো বাকিটুকু ওই সার্কিটে আমার কি হইতো, পাওয়ার লস হয়ে যেত। বাট এখন ওই যতটুকু পাওয়ার নিচ্ছে শুধু ততটুকুই লস হয়, ওই সার্কিটের জন্য এক্সট্রা কোনো পাওয়ার লস নাই। এখন ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সেটা করা হয়, চাক কনভার্টারের মাধ্যমে। ঠিক আছে, এই জন্য এখন তুমি যদি ফ্যান ধীরে ঘোরাও তাহলে বিদ্যুৎ বিলটাও কম আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন আসো, ওইটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, আর এইটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম ছিল। যদি আরো ডিটেইলস ডায়াগ্রাম দেখতে চাও তাহলে এইটা, যে আরো কি কি অংশ এখানে আছে সেগুলো সব এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে, আরো কি কি আছে। তো আগেরটাতেও ছিল, বলি নাই, এই যে এইগুলা জিনিস, এগুলা কি ট্রান্সফরমারের বুশিং। এই বুশিং দেখে মনে করো একটা ট্রান্সফরমার তোমাকে আমি ওভারহেড লাইনে দেখাইলাম, দেখিয়ে বললাম এর প্রাইমারি সাইড কোনটা, সেকেন্ডারি সাইড কোনটা, বা এর হাই ভোল্টেজ সাইড কোনটা, লো ভোল্টেজ সাইড কোনটা। প্রাইমারি সেকেন্ডারি তো ফিক্স না, হাই ভোল্টেজ কোনটা আর লো ভোল্টেজ কোনটা, এইটা যদি আমি দেখে চিনতে বলি, কি দেখে চিনবা? শুধুমাত্র বুশিং দেখে, এছাড়া আর কোনো উপায় নাই। আমাকে বুশিং দেখে চিনতে হবে যে কোনটা প্রাইমারি, হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডের বুশিং গুলো হবে লম্বা, লো ভোল্টেজ সাইডের বুশিং গুলো হবে ছোট। কারণ হাই ভোল্টেজ সাইডের ইনসুলেটর কি থাকতে হবে, বেশি থাকতে হবে। বুশিং আলাদা কিছুই না, একটা ইনসুলেটর, যেখানে আমরা এই যে এতে তো মনে করো আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর তারটাই বুশিং এর ভেতর দিয়ে বাইরের সার্কিটে বের করে নিয়ে আসা হয়। আমি যদি নরমালি ওয়াইন্ডিংটা বের করি তাহলে ট্যাঙ্কের সাথে সেটা লেগে যাবে না, ট্যাঙ্কের সাথে লেগে গেলে তো দুর্ঘটনা ঘটবে। সেটা আমার সবসময় রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, ওর আশেপাশে কেউ কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটবে, এটা যেন না ঘটে, তাই ইনসুলেটরের মাধ্যমে সেটা বাইরে বের করে নিয়ে আসা হয়। এই ইনসুলেটরটাকে বলা হচ্ছে বুশিং। বুঝতে পেরেছি? এন্ড যে বুশিংটা লম্বা থাকবে সেটা হাই ভোল্টেজ সাইড, যেটা ছোট থাকবে সেটা লো ভোল্টেজ সাইড। এখানেও মনে হয় সেটা দেখানো হয়েছে, এই দেখো এটা একটু বড় করে দেখানো হয়েছে, এগুলো একটু ছোট করে দেখানো হয়েছে, মানে এটা লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এখানে দেখো প্যাচ সংখ্যা কম, এখানে প্যাচ সংখ্যা বেশি। বুঝা গেছে? আর বাকি আর এক্সট্রা কিছু আছে এখানে, এটা দেখাইছি, এটা দেখাইছি, এটা দেখাইছি, এই মোটামুটি এগুলা। ট্যাঙ্ক আউটলেট ব্যবহার করা হয় হচ্ছে আমার ট্রান্সফরমারের তেল যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে এই আউটলেটটা খুলে আমরা তেলগুলো কি করে নিই, বের করে নিই, নিয়ে নতুন তেল আমরা ভেতরে প্রবেশ করাই। বুঝতে পেরেছি সবাই? এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের গঠন প্রণালী। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি না, হাই ভোল্টেজ লো ভোল্টেজ চিনতে পারি। ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি ফিক্স না, একই ট্রান্সফরমার আমি লো ভোল্টেজ সাইড প্রাইমারি হিসেবে ব্যবহার করতে পারি, হাই ভোল্টেজ সাইডও প্রাইমারি হিসেবে ব্যবহার করতে পারি। ট্রান্সফরমারের হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ সাইডটা ফিক্সড, প্রাইমারি সেকেন্ডারি ফিক্স না, যে কোনোটাই যে কোনো দিকে ব্যবহার করা যায়। আমরা এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, অর্থাৎ ওই যে E is equal to 4.44 phi mft বা phi mfn, এইটা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, এইটা প্রমাণ করা যায় কিভাবে? আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ইএমএফটা তৈরি হচ্ছে, আমি আগেও বলেছি আবারও বলছি, সেটা কি ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী তৈরি হচ্ছে। তো আমরা ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী কি জানি বলো? যে E is equal to n d phi by dt, তাই না? E is equal to n d phi by dt। n টা হচ্ছে টার্ন সংখ্যা, যে কতগুলো টার্ন আমার ব্যবহার করা হচ্ছে, আর d phi টা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, dt টা হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে এই মানগুলো এখন আমরা এখানে বসাবো, যে ফ্লাক্স কতটুকু পরিবর্তন হচ্ছে, সময়টা কতটুকু পরিবর্তন হচ্ছে। তো এইটা আমাদের একটা সাইকেল, হ্যাঁ, এইটা আমাদের একটা সাইকেল। এই একটা সাইকেলের এখান থেকে এই পর্যন্ত কি বলা হয়? টাইম পিরিয়ড টি, তাই না? এখান থেকে এতটুকু বলা টাইম পিরিয়ড টি। এখন আমার ইনপুটের কারেন্টের ওয়েভটা ঠিক যেরকম হবে, ভোল্টেজের ওয়েভটা ঠিক যেরকম হবে, আমার ফ্লাক্সের ওয়েভটাও তার সমানুপাতিক হবে। আমাদের ফ্লাক্সটা কি, আমাদের মনে করো কারেন্ট ঠিক যেভাবে পরিবর্তনশীল, কারেন্ট যখন ম্যাক্সিমাম তখন ফ্লাক্সটাও কি হবে? ম্যাক্সিমাম। তো ওইটাই এখানে দেখানো হয়েছে। তো এই ওয়েভটা মনে করো ফ্লাক্সের ওয়েভ। এখন আমার কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভ যেরকম হবে, ফ্লাক্সের ওয়েভটাও সেরকম হবে। আমার যদি কারেন্ট ওয়েভের ভোল্টেজ ওয়েভের ওয়েভ ডায়াগ্রামটা যদি ট্রায়াঙ্গুলার হয়, তাহলে ফ্লাক্সটাও কি হবে? ট্রায়াঙ্গুলারই হবে, একই ভাবে পরিবর্তনশীল হবে, সমানুপাতিক আকারে। তাহলে এটা যদি একটা ফ্লাক্সের ওয়েভ হয়, তাহলে এইখানে ফ্লাক্সটা কি একদম জিরো, কোনো ফ্লাক্স নাই, আর এইখানে ফ্লাক্সটা কি ম্যাক্সিমাম। আবারও এখানে ফ্লাক্স কি হয়ে যাবে? জিরো। আবারও এখানে নেগেটিভ ম্যাক্সিমাম, মানে বিপরীত দিকে কি ম্যাক্সিমাম।
তাহলে আমার ফ্লাক্সের পরিবর্তন আসলে কতটুকু হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন কতটুকু বলো তো? ফ্লাক্স কতটুকু পরিবর্তন হয়েছে? আমি বলছি ফ্লাক্স কতটুকু পরিবর্তন হয়েছে, ও বলে 3/4। আমি কি সময়ের পরিবর্তন জিজ্ঞেস করেছি? আমি বলেছি ফ্লাক্স কতটুকু পরিবর্তন হয়েছে। আগে ছিল 0, হয়েছে কত? 5। তার মানে 5 মাইনাস 0, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? 5। তাহলে ফ্লাক্সের পরিবর্তনটাকে আমরা কি বলতেছি? d5। তাহলে d5 মানে আমরা কি পেলাম? 5। 5 মাইনাস 0 মানে কি? 5। এবার আমার এত এই যে d5 এর মান কতটুকু নিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন, তাহলে সময়টাও নিতে হবে সেখান থেকে সেই পর্যন্ত, যে কতটুকু সময়ের পরিবর্তন হলো সেখান থেকে সেই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সময়টা আমার প্রয়োজন। তাহলে পুরোটা যদি t হয়, এখান থেকে এই পর্যন্ত কি হবে? t/2। আর এখান থেকে এই পর্যন্ত হবে t/4, তাই না? আর t মানে কি? 1/f। t মানে আমরা কি বলতে পারি? 1/f। তাহলে এখানে কি বলতে পারি আমরা? 1/4f বলতে পারি না? t/4 মানে কি? যে আমার তাহলে dt d5/dt, বড় হাতের t দরকার নাই, d5/dt। তাহলে dt এর মানটা কি হবে? আমার t/4। তার মানে t মানে আমরা বলতে পারি 1/, বুঝতে পেরেছি? তাহলে এই মানগুলো এখন এখানে বসিয়ে দাও, যে e = n। d5 মানে আমরা কি বলতে পারি? এরপরে dt মানে আমরা বলতে পারি 1/4f। তাহলে 4f টা উপরে চলে যাবে, 4 5 f n, এটা আমাদের e এর মান, তাই তো? এটা আমরা কি e এর মান পেলাম? এভারেজ। গড়ে আমরা e এর মান বের করলাম, যে একটা তারে 1 ভোল্টেজ, তাহলে 10টা তারে 10 ভোল্টেজ। এটা কি এভারেজ ভ্যালু না আমার? যে গড়ে আমার কতটুকু ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা ই এভারেজ পেয়ে গেছি। এবার আমরা এখন আমার লাগবে হচ্ছে ই আরএমএস। এটা আমরা পেলাম মনে করো ই এভারেজ। এবার আমার প্রয়োজন হচ্ছে ই আরএমএস। তাহলে ই এভারেজ যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আরএমএস কি হবে? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ই আরএমএস ইজ ইকুয়াল টু ফর্ম ফ্যাক্টরের মান কত? 1.11। তাহলে 1.11 ইনটু হচ্ছে এভারেজ ভ্যালু 4/5f(n). তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ই আরএমএস ইজ ইকুয়াল টু 4.445m(n). আর এটা যদি আমি প্রাইমারির ইএমএফ নির্ণয় করতে চাই, তাহলে সেটা হবে ইপি 4.445m ইনটু এনপি। এটা যদি আমি সেকেন্ডারি নির্ণয় করতে চাই, তাহলে হবে 4.445m(ns). এনবি টা হচ্ছে প্রাইমারি টার্ন সংখ্যা, এনএস টা হচ্ছে সেকেন্ডারি টার্ন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। খুবই সহজ, কঠিন কিছু না। ফ্লাক্সের পরিবর্তন, না না পরিবর্তন ধরেছি। ছিল কত বলো তো? 0। এখান থেকে ম্যাক্সিমাম কত হয়েছে? 5। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? পরেরটা বিয়োগ আগেরটা। মনে করো তোমার ওজন রমজান মাস শুরু হওয়ার আগে ছিল 60 কেজি, আর রমজান মাস শেষ হইতে হইতে হলো মনে করো 55 কেজি। তাহলে তোমার কতটুকু পরিবর্তন হয়েছে? দুইটার বিয়োগফল না? তাহলে 55 থেকে 60 বাদ দিলে -5, তার মানে 5 কেজি কমেছে আর কি। এখানে তাই করা হয়েছে আর কি। 5। পরেরটা থেকে আরেকটা বাদ দিয়ে আমরা দেখলাম যে কতটুকু ফ্লাক্স পরিবর্তন হয়েছে। আর একটু লিখবা সুন্দরভাবে, তাই না? এখানে লিখবা ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী আমরা জানি, লিখবা এখানে লিখবা যে ফ্লাক্সের পরিবর্তন, যে ফ্লাক্সের পরিবর্তন, নিচে লিখবা যে d5 পরিমাণে ফ্লাক্সের পরিবর্তন হতে সময়ের পরিবর্তন। লিখবা, আমি না রাফ করে দিলাম আর কি, তোমরা তো এগুলো রাফ করবা। অন্তত পক্ষে আমরা জানি কথাটা তো লিখবা। অঙ্ক পারি আর না পারি এরকম করো না মাঝে মাঝে পরীক্ষার খাতায়, সময় বেঁচে গেছে, কিছু করার নাই, কি করব আমরা জানি, গিভেন ডাটা, তাই না? কিন্তু
1 মার্কও দেয় না ভাইয়ারা। ওগুলা লিখে কি কাউরে নাম্বার দেয়? আমার তো মনে হয় না। যেতে পারে না, এটা ধরনের উপর নির্ভর করবে আসলে, যে তোমার সবকিছু ঠিক আছে, তুমি ক্যালকুলেশন ভুল করে রাখছো, দেখা যাচ্ছে যে তুমি ক্যালকুলেশন ভুল করছো, সেক্ষেত্রে তুমি অবশ্যই কিছু মার্কের দাবিদার, তোমাকে মার্কস দিবে আর কি। ফুল মার্কস তো অবশ্যই দিবে না, কেননা তুমি ভুল করেছো। স্বাভাবিকভাবেই তোমাকে 50% মার্ক দিতে পারে সেখানে, যদি ছাড় চায় আর কি। সেটা বললাম যে এক্সামাইনারের মুডের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, আসলে অ্যাডমিশন নেওয়া হয় কেন বলো তো? তোমাদেরকে বাদ দেওয়ার জন্য, তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য কিন্তু অ্যাডমিশন নেওয়া হয় না। অ্যাডমিশন টেস্ট নেওয়াই হয় তোমাদেরকে বাদ দেওয়ার জন্য, কতজনরে কিভাবে বাদ দিতে পারি। যেখানে পরীক্ষায় নেওয়া হয় তোমাদেরকে বাদ দেওয়ার জন্য, সে দয়া করবে কেউ? তবে প্রসিডিউর ঠিক লাগলে কিছু মার্ক দেয়, যতদূর আমার জানা, দুইটা কিছু মার্ক হয়তো বা দেয় প্রসিডিউর ঠিক থাকলে। আর এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না, কেননা খাতা কিভাবে দেখা হচ্ছে, কে দেখছে, এটা কেউই জানে না। আমি কিন্তু জানি না খাতা কে দেখছে, কোন টপিক থেকে খাতা দেখছে, কে প্রশ্ন করেছে, আমরা জানি? জানতে পারি না কখনোই। আইডিয়া করে নিই যে ওই স্যার তো অমুক বিষয়ে পড়ায় আমাদেরকে, তো ওই স্যার তো মেশিন পড়ায়, তাহলে মেশিনের প্রশ্নটা ওই স্যারই যতদূর সম্ভব করে, এটা আমাদের আইডিয়া। বাট আমরা কিন্তু শিওর হয়ে কেউ জানি না যে কোন স্যার প্রশ্ন করছে, কোন স্যার খাতা দেখছে। আবার এটা তারা আমাদের সাথে কখনো শেয়ারও করে না যে কোন ক্যাটাগরির খাতা দেখা হয়। এটা অনুমান। কিভাবে অনুমান? যে আমি তো এই প্রশ্নটা ভুল করে আসছিলাম, এরকম ভুল করে আসছিলাম, তারপর আমার চান্স হয়েছে, তার মানে মনে হয় আমাকে সেখানে কিছু মার্ক দিছে, এইরকম আর কি। শোনো, সুযোগ থাকলেও ওই ভুল করা মার্কস নিয়ে চাকরিও হবে না, চান্স হবে না। লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, সঠিক করেই হয় না, সেখানে ভুল করি, কেননা সঠিক করার মানুষের অভাব নাই তো। চলো আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, হয় না, এখন নিজে নিজে লিখো। ওকে, সো এইখানে জাস্ট একটা জিনিস দেখানো হয়েছে ট্রান্সফরমার রেশিও বোঝানোর জন্য, যে স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি? যার প্রাইমারি কয়েলে টার্ন সংখ্যা বেশি থাকবে, সেকেন্ডারি কয়েলে টার্ন সংখ্যা কম থাকবে। তো যার টার্ন সংখ্যা যত বেশি, তার ভোল্টেজ তত বেশি, টার্ন সংখ্যা যত কম হবে, ভোল্টেজ তত কম হবে। তার মানে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা প্রাইমারিতে ভোল্টেজ কম, সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি। আর এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যার প্রাইমারিতে টার্ন সংখ্যা বেশি, সেকেন্ডারিতেই কম, তাই সেটাকে বলা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা, এটা কার সাথে রিলেটেড? টার্ন সংখ্যার সাথে সমানুপাতিক আর কি। টার্ন সংখ্যা যত বেশি হবে, ভোল্টেজ তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা টার্ন রেশিও যদি পড়ি, ট্রান্সফরমার রেশিও বা টার্ন রেশিও যেটার নাম, তাহলে টার্ন রেশিও এটাকে বলা হয় এ। টার্ন রেশিওটা কি? এ। তো A is equal to always NP divided by NS। এইখানে কিন্তু হাই ভোল্টেজ লো ভোল্টেজের কোনো সম্পর্ক নাই, অলওয়েজ কি NP ডিভাইডেড বাই NS, সেটা হাই ভোল্টেজ হোক বা লো ভোল্টেজ হোক, অলওয়েজ NP ডিভাইডেড বাই NS। NP এর মান বড় হইতে হবে বা এটা হাই ভোল্টেজ হইতে হবে, হাই ভোল্টেজ বাই লো ভোল্টেজ, এরকম কোনো কথা নাই, অলওয়েজ NP বাই NS। অঙ্কে আমার কোনটা প্রাইমারি বলা আছে, কোনটা সেকেন্ডারি বলা আছে, তার উপর ডিপেন্ড করে আমার কিসের মান বের করতে হবে? A এর মান বের করতে হবে। A এর মান অলওয়েজ NP ভাগ NS, এটা মাথায় সেটআপ করে নিবা। এখন এই NP ভাগ NS আমরা জানি NP এর সাথে কি সমানুপাতিক? EP। NP এর সাথে কে সমানুপাতিক? EP টা সমানুপাতিক। যে NP যদি বৃদ্ধি পায়, EP কি হবে? বৃদ্ধি পাবে। NP যদি হ্রাস পায়, EP হ্রাস পাবে। এই যে আমরা এই রিলেশনটা দেখেছি না, যে EP আমরা জানি 4.445 mF
এনপি। আবার ইএস ইজ ইকুয়াল টু আমরা দেখেছি না 4.44 এম এফ এনএস। ফাই তো দুইটার জন্যই সমান, ফ্রিকোয়েন্সিও কি প্রাইমারি সেকেন্ডারি দুইটার জন্যই সমান, 4.44 তো অলরেডি কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এই দুইটাকে ভাগ করে দিই তাহলে অতএব আমরা বলতে পারি যে ইপি ভাগ ইএস, এটা যদি ভাগ করে দিই তাহলে 4.44 এম এফ এনপি 4.44 এম এফ এনএস। তাহলে এগুলা কেটে যাচ্ছে, থাকছে কি শুধুমাত্র ইপি ভাগ ইএস ইজ ইকুয়াল টু এনপি ভাগ। এটাকে, এটার নাম মূলত টার্ন রেশিও, অর্থাৎ টার্ন রেশিওর সূত্র শুধু এটাই যে প্রাইমারি এবং সেকেন্ডারি টার্নের কি অনুপাত। টার্ন রেশিও মানে কি প্যাচের অনুপাত, তো দুইটার প্যাচের অনুপাতই হচ্ছে এ, মানে এইটা সমান আরো কি কি বলা যায় সেগুলো আমরা দেখতেছি। তাহলে আমরা এনপি ভাগ এনএস সমান সমান কি বলতে পারি ইপি ভাগ ইএস। তার মানে টার্ন রেশিও সবসময় যে এনপি ভাগ এনএস থেকেই পাওয়া যাবে এরকম না, আমরা চাইলে ইপি ভাগ ইএস থেকেও এটা বের করতে, ঠিক আছে। আরেকটা আছে সেটা হচ্ছে আইএস ভাগ আইপি, এটা আবার উল্টা, কারেন্টের ক্ষেত্রে ঘটনাটা আবার কি হয়ে যায়, কেন হয়, আমরা যদি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার কি সমান, ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার সবসময় কি হবে সমান হবে। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে অ্যাপারেন্ট পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না ইপি আইপি ইজ ইকুয়াল টু ইএস আইএস, এই দুটো কি সমান। যা লস হয় সেগুলো বাদে, এগুলো জাস্ট ইনডিউসটা দেখাচ্ছি, দুইটা কিন্তু অলওয়েজ সমান হয়। লস তো কিছু আছে, ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আছে, সেখানে কিছু লস হয়, এইজন্য তো ভিপিআইপি ভিএসআইএস দিইনি, কিন্তু ইপিআইপি ইএসআইএস। আমাদের যে ট্রান্সফরমার ছিল না, ধরো এখানে এখানে আমরা যে সাপ্লাইটা দিই সেটাকে বলা হয় ভিপি, আর এইখানে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইপি, আর এই কয়েলের যে রেজিস্ট্যান্স এই ড্রপটাকে এখানে দেখানো হয়। বুঝতে পারছো যে আমরা যে সাপ্লাইটা দিলাম সেখান থেকে কিছু পরিমাণে কি হয়েছে ড্রপ হয়েছে, বাকিটাই হচ্ছে আমাদের ইপি। আবার এইখানে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইএস, আবার তারপরে কিছু পরিমাণ ড্রপ হয় এখানে, এই যে সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে সেখানে কিছু ড্রপ হয়ে তারপরে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ভিএস। এইজন্য ভিএসআইএস কিন্তু বলি নাই, আমাদের ভিপিআইএস এবং ভিএসআইএস, ভিপিআইপি এবং ভিএসআইএস কিন্তু সমান নাও হতে পারে বা হবে না, কারণ কিছু পরিমাণে কি আছে লস আছে। কিন্তু এই যে এখানে যেটা ইনডিউসড, এখানে যেটা ইনডিউসড, এই ইপিআইপি এবং ইএসআইএস অলওয়েজ কি হবে সমান হবে। প্রাইমারি এবং সেকেন্ডারির অ্যাপারেন্ট পাওয়ার সবসময় কি হবে সেম হবে। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারির অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু আমাদের সেম হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এটা কি অ্যাপারেন্ট পাওয়ার না, ভিআই মানে কি অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে ইপি ভাগ ইএস সমান সমান কি আইএস ভাগ, তার মানে ইপি ভাগ ইএস সমান আমরা কি বলতে পারি আইএস ভাগ আইপি বলতে পারি। বুঝতে পেরেছো, এটা হচ্ছে টার্ন রেশিওর ফর্মুলা। এই তিনটা পদ্ধতিতে আমরা টার্ন রেশিও বের করতে পারি, আবার অঙ্কে টার্ন রেশিও দেওয়া থাকবে, অন্যান্যগুলো আমরা বের করতে পারি। বুঝতে পেরেছো। এবার আসো আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের এ স্কয়ারে, হ্যাঁ এখানেই লিখবো, এটা হচ্ছে এ এর ফর্মুলা, টার্ন রেশিওর ফর্মুলা পেলাম। আরেকটা আছে হচ্ছে এ স্কয়ারে, হ্যাঁ এ স্কয়ার মানে এটাও হচ্ছে টার্ন রেশিওর উপর স্কয়ার। এইটা সমান সমান ফর্মুলাটা হচ্ছে এরকম যে আরপি ভাগ আরএস বা এক্সপি ভাগ এক্সএস বা জেডপি ভাগ জেডএস, ঠিক আছে, বা এইভাবে বলা যেতে পারে R01 ভাগ R02, তারপরে হচ্ছে X01 বাই X02 বা Z01 ডিভাইডেড বাই Z02। এটা হচ্ছে আরেকটা সূত্র। এটা কি, এটা আলাদা কোনো কিছু না, এই সূত্রটা ব্যবহার করা হয় এই যে প্রাইমারি রেজিস্ট্যান্স দেওয়া থাকলে সেখান থেকে কি সেকেন্ডারি রেজিস্ট্যান্স বের করার জন্য, বা সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি রেজিস্ট্যান্স বের করার জন্য, প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি ইন্ডাক্ট্যান্স বের করার জন্য, বা সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি ইন্ডাক্ট্যান্স বের করার জন্য, এই মানগুলো বের করার জন্য, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করার জন্য বা ইম্পিডেন্স বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। এখন এইটাও তোমরা এক লাইনে মুখস্থ রাখবা, এইটা এবং এইটা। এখন এখানে যে জিনিসগুলো লিখছি এগুলো তো তোমরা অলরেডি চিনো, এগুলো কি চিনো না, যে প্রাইমারি রেজিস্ট্যান্স সেকেন্ডারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাকট্যান্স সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স, প্রাইমারি ইম্পিডেন্স সেকেন্ডারি ইম্পিডেন্স,
এটাকে বলা হচ্ছে প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স R01, এটাকে বলা হয় প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। এটাকে অনেক জায়গাতে R01 দ্বারা প্রকাশ করা হয়, অনেক জায়গাতে RE প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। RE দ্বারা বোঝায় হচ্ছে ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স, প্রাইম দ্বারা বোঝায় প্রাইমারির সাপেক্ষে, আর ডাবল প্রাইম দ্বারা বোঝায় সেকেন্ডারির সাপেক্ষে। অর্থাৎ এখানে R01 বাই R02 বলা যে কথা, RE প্রাইম বাই RE ডাবল প্রাইম বলাও একই কথা। বুঝতে পেরেছো? এক একজন এক একটা দ্বারা প্রকাশ করে, এটা কোনো সমস্যা না, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে প্রকাশ করবে। হ্যাঁ, এই স্কয়ার এটা কিভাবে আসে জানো? দেখবে এটা কিভাবে আসে, যদিও প্রয়োজন নাই, তারপরে দেখো। মনে করো আমরা জানি না E is equal to EP ভাগ ES, জানি না। এন্ড সার্কিট যদি শুধু রেজিস্টিভ হয় তাহলে EP মানে কি? শুধু IP ইনটু RP, তাই কি না? EP মানে মনে করো আমি বললাম IP ইনটু RP, আর এটা সমান সমান আমি জানি IP ইনটু RS, মানে যদি শুধু রেজিস্টিভ হয়। আর যদি শুধু ইন্ডাকটিভ হয় তাহলে কি লিখবো? IP ইনটু XP, IS ইনটু XS, এরকম লিখবো। আর যদি দুইটাই থাকে তাহলে IP ইনটু ZP, IS ইনটু ZS। এসি সার্কিটে করছি না আমরা এগুলো অলরেডি জানি। তাহলে আমি শুধু রেজিস্টিভটা দেখাচ্ছি, বাকিগুলো সেম একই কথা। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি, দেখো যে এ এখানে কি আছে? IP ভাগ IS, দুইটাকে আলাদা ভাবে লেখো, যে IP ভাগ IS, RP ভাগ RS। দেখো তো এখানে IS ভাগ IP সমান কি? তাহলে IP ভাগ IS সমান কি? 1 বাই A। তাহলে A সমান সমান আমরা বলতে পারি 1 বাই A RP ভাগ RS। তাহলে এই A টা এখানে গুণ হয়ে যাচ্ছে না? সিমিলার ওয়েতে বাকিগুলো আছে, XP হলে XP, ZP হলে ZP, বাকিগুলো সেম একই কথা। তার মানে এই স্কয়ারের রিলেশনটা হচ্ছে RP ভাগ RS, বাকিগুলো সেম, এভাবে আসে। এই দুইটা আমাদের অঙ্কে কাজে লাগবে। দেখেন এই জিনিসটা তোমার এইটা আছে, অনেক বই দেওয়া আছে, বাট এই জিনিসটা কোনো বইই নাই তোমাদের। ইনশাআল্লাহ করে দেবো। ওকে, এবার কিছু থিওরি কোশ্চেন পড়া যাক, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ট্রান্সফর্ম, যে আমি মেশিন থেকে থিওরি এজন্যই দেখাচ্ছি, শুধুমাত্র বাছাইকৃত গুলো দেখাচ্ছি, সব না, কারণ মেশিন থেকে থিওরি আসার সম্ভাবনা বেশি। বুঝতে পেরেছো? ট্রান্সফর্মার থেকে একটা ম্যাথ দিয়ে দিতে পারে, যদি চাই যে না আমি ট্রান্সফর্মার থেকে ম্যাথ দিব না, থিওরি দিয়ে দিব বা কোনো একটা প্রমাণ দিব, সেটাও কিন্তু করতে পারে। দিয়ে ওই দিক থেকে তোমার হচ্ছে ডিসি মেশিন থেকে ম্যাথ দিতে পারে। বুঝতে পেরেছো? তো ডিসি মেশিন, এসি মেশিন দুইটা থেকেই ম্যাথ দেওয়ার সম্ভাবনা কম, একটা থেকে ম্যাথ দিবে, আরেকটা থেকে থিওরি দিবে আর কি। এই কারণে ডিসি মেশিন, এসি মেশিন এগুলো থিওরি গুলো ভালোভাবে করার চেষ্টা করবে। থিওরি বলতে প্রমাণ প্লাস এগুলা সবগুলোই কিন্তু থিওরির মধ্যে পড়ে, তো এগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে? এগুলা পরীক্ষা আসতে পারে। কারণ আমাদেরকে বলছে ট্রান্সফরমারের কোর লস বলতে আসলে কি বোঝায়। ট্রান্সফরমারের কোর লস বলতে কি বোঝায়? ট্রান্সফরমারের কোর লস বলতে বোঝায় যে একটা ট্রান্সফরমার যখন আমার চলতেছে, আমি মনে করো আউটপুটে কোনো লোড লাগাই নাই, আমার সেকেন্ডারি সাইডে কোনো লোড নাই, কিন্তু তারপরে ওর প্রাইমারি কয়েলে কি ইএমএফ ইনডিউসড হচ্ছে, ওই ফ্লাক্সটা গিয়ে আবার সেকেন্ডারি কয়েলে ইএমএফ ইনডিউসড করতেছে। তার মানে যে ট্রান্সফরমারের কার্যপ্রণালী সেটা কিন্তু চলতেই থাকছে, সেকেন্ডারিতে কোনো লোড নাই, বাট ট্রান্সফরমারটা তো নিজে তো চলছে। তার মানে সেখানে কিছু পরিমাণে কি হবে? লস হবে, এবং ওই লসটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কোরের লস। কোনো লোড নাই, তাই লোডের কোনো লস নাই, কিন্তু ট্রান্সফরমারের কোরের তো লস আছে, কেননা কোর নিজেও একটা কি? পরিবাহী। কোর নিজেও একটা পরিবাহী না? ওইখানে যখন ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এই ফ্লাক্সটা যখন কোরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ফ্লাক্সটা তো পরিবর্তনশীল, এবং কোর নিজেও যেহেতু একটা পরিবাহী, তার মানে এই কোরের মধ্যেও কি হবে? ইএমএফ ইনডিউসড হবে। এই কোরের মধ্যেও যেহেতু ইএমএফ ইনডিউসড হবে, কোরের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটার নাম হচ্ছে এডি কারেন্ট। এডি কারেন্ট কি বুঝতে পেরেছো? তাহলে এডি কারেন্ট কি বললাম? যে কোর নিজেও একটা
পরিবাহী, যেহেতু সেখানে প্রাইমারিতে একটা ফ্লাক্স জেনারেট হচ্ছে, সেই ফ্লাক্সটাই প্রবাহিত হচ্ছে কোরের মধ্যে দিয়ে এবং ফ্লাক্সটা পরিবর্তনশীল, তার মানে ফ্লাক্সটা শুধু সেকেন্ডারি কয়েলকে কাট করছে না, পাশাপাশি কোরটাকেও কাট করছে। এই ঘুমায়ও না, পাশাপাশি কোরটাকেও কাট করছে, তার মানে কোরেও একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে এবং ওই কোরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট। এবং এই কারেন্টের জন্য যে লসটা হচ্ছে, কোরের একটা রেজিস্ট্যান্স আছে না R0, কোরের রেজিস্ট্যান্সের নাম হচ্ছে R0। কোরের যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে তার মানে সেখানে একটা লস আছে, আই স্কয়ার আর লস। কোরের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, ওর একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে অবভিয়াসলি সেখানে একটা লস আছে, সেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট লস। এটাও একটা কোর লস। কোর লস হচ্ছে আমাদের দুই ধরনের, একটা এডি কারেন্ট লস আর একটা হিস্টেরেসিস লস। তো এডি কারেন্ট কি, এডি কারেন্ট লস কি বুঝতে পেরেছি? এবার হিস্টেরেসিস লস কি, সেটা হচ্ছে তাপমাত্রা জনিত লস। হিস্টেরেসিস লসটা কি, যে আমার যখন ট্রান্সফরমারের মধ্যে কন্টিনিউয়াসলি এর ফ্লাক্সটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। তো ফ্লাক্সটা যখন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ওই কোরের মধ্যে যে অনুচুম্বক গুলো আছে, এই অনুচুম্বক গুলো তাদের দিক সবসময় কি করছে, পরিবর্তন করছে। ওদের যে নর্থ পোল সাউথ পোল সেটাও কি হচ্ছে, সবসময় দিকটা পরিবর্তন হচ্ছে। ফ্লাক্সের যেহেতু নর্থ পোল সাউথ পোল কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, কোরের যে অনুচুম্বক গুলো আছে সেগুলোরও দিক সবসময় কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই যে কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করছে ওদের অনুচুম্বক গুলো, এর জন্য সেখানে কিছু তাপ উৎপন্ন হয়, সেখানে কি উৎপন্ন হয়, কিছু তাপ উৎপন্ন হয় এবং ভাইব্রেশনের সৃষ্টি হয় সেখানে। এই যে তাপ উৎপাদনের ফলে যে লসটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের হিস্টেরেসিস লস। এই তাপের যে শক্তি সেটা কই থেকে আসতেছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসতেছে। শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি, আমরা কখনো শক্তি তৈরিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না, শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করতে পারি। অর্থাৎ ওইখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটাও আমার কোথায় থেকে আসতেছে, আমরা যে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা দিচ্ছি সেখান থেকেই সেটা তাপ আকারে প্রকৃতিতে লস হচ্ছে। এই দুই ধরনের লস হচ্ছে, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরেসিস লস। এই দুইটা লস মিলেই বলা হয় কোর লস। কোর লস কি বুঝতে পেরেছি? তো এখানে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লসের সমীকরণ দেওয়া আছে, যদিও বা এখন আমাদের লাগবে না, এবং এই সূত্র দুইটা তোমরা মুখস্থ করে নেবা, পরবর্তীতে আমাদের এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লসের যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য লাগবে। যদিও বা অ্যাডমিশন এডি কারেন্ট লস এডি হিস্টেরেসিস লসের অঙ্ক করায় না, তবে আমি করিয়ে দিব, ঠিক আছে, যেন তোমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারো। এবং যেহেতু কিছু স্টুডেন্ট আছে যারা জবে, তাই আমি এগুলা সবই এ টু জেড তোমাদেরকে কমপ্লিট করে দেবো ট্রান্সফরমারের, যেন ভবিষ্যতে কোনোদিন তোমাদের আর ফিরে তাকাতে না হয় আর কি। তো এই সূত্র দুইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে এডি কারেন্ট লসের সূত্র আর এটা হচ্ছে হিস্টেরেসিস লসের সূত্র। এইটার প্রমাণ তোমাদেরকে করতে হবে না, ইভেন খোদ আমি নিজেও করি নাই, বিএসসি তেও এটার প্রমাণ করানো হয় না, ঠিক আছে। তো এটার প্রমাণ তোমাদেরকে করতে হবে না, এডি কারেন্ট লস বা হিস্টেরেসিস লস, কিন্তু এই সূত্র দুইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এই সূত্রের কোনটাকে কি বলা হয় আমি যদিও বা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব, যখন আমরা এই রিলেটেড ম্যাথ করব তখন। একটু জাস্ট বলে দিই, এখানে বিএম কি আমরা অলরেডি জানি, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। বিএম টা কি, ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্সের ঘনত্ব। এফ টা কি, ফ্রিকোয়েন্সি। কে টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে টা কি একটা কনস্ট্যান্ট, একটা k1 আর একটা k2 বলতে পারো, বা একটাকে কে আর একটা ইটা দুই নামে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। একটাকে k1 একটাকে k2 বলা যেতে পারে, একটাকে কে আর একটা ইটাও বলা যেতে পারে, বললেই হলো। এটা আসলে অঙ্কের ক্ষেত্রে কোনো একটা কাজ নাই। এরপরে এই ভি, এই ভিটা তোমাদের ভোল্টেজ মনে হতে পারে, বাট এই ভিটা ভোল্টেজ না, এটা হচ্ছে ট্রান্সফরমারের ভলিউম, আয়তন। ট্রান্সফরমারের যে কোর, সেই কোরের আয়তন, এটা মোটেও ভোল্টেজ না, এই ভিটা হচ্ছে ভলিউম অফ আর্মেচার, ঠিক আছে। আর এই যে টি, এটা তোমাদের কাছে টাইম মনে হতে পারে, বাট এটা টাইম না, এটা হচ্ছে থিকনেস, ট্রান্সফরমার কোরের থিকনেস, যে ওর থিকনেস কতটুকু, ওর ভলিউম কতটুকু, কারণ এটা তো ভাই কোর লস, এটা ওই ট্রান্সফরমারের কোরের আয়তনের উপরে নির্ভরশীল। কে এর কোনো মান নাই নির্দিষ্ট, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম মান আসবে। কে না, মান দিবে না, আমাদেরকে বের করতে হবে, যখন অঙ্ক করবো শিখাবো এগুলো, সমস্যা নেই। এখন জাস্ট দেখে রাখো আর কি, দেখি এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। এখানে এফ কি অলরেডি বলছি, বিএম কি অলরেডি বলছি, ভি কি অলরেডি বলে দিছি। এটাকে বলা হচ্ছে স্টেইনমেজ হিস্টেরেসিস কোএফিসিয়েন্ট। মেবি স্টেইনমেজ একজনের নাম, যে এই কোএফিসিয়েন্টটা নামকরণ করেছিল, এইজন্য এটাকে স্টেইনমেজ কোএফিসিয়েন্ট বলা হচ্ছে। সো এটাও একটা কনস্ট্যান্ট আর কি। আমরা এই সম্পর্কে বিস্তারিত পড়বো, কিভাবে এগুলা দিয়ে অঙ্ক করতে হয়, যখন আমরা অঙ্ক করব তখন দেখবো, সমস্যা নেই। এখন জাস্ট দুইটা জিনিস শিখলাম, হিস্টেরেসিস লস কি আর এডি কারেন্ট লস কি, বুঝতে পারছি না এই দুইটা? বইয়ের সংজ্ঞা পেলে অনেকে নাও বুঝতে পারো, এই বই অবশ্য সুন্দর করে সংজ্ঞা দেওয়া ছিল, দুইটারই মোটামুটি ভালোভাবে দেওয়া ছিল, বাট সব বইয়ে কিন্তু এত সুন্দর করে সংজ্ঞা দেওয়া নেই। সংজ্ঞা পড়লে আরো মাথা ঘোরায় যে কি লিখে রাখছে এগুলা, হিস্টেরেসিস লস কি আর এডি কারেন্ট লস কি। এখন বুঝছো কিনা
কোনো কনফিউশন? অনুচুম্বক বলতে যতগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে প্রত্যেকটাই ভেতরে কি আছে, অসংখ্য অনুচুম্বক আছে। মনে করো লোহা চুম্বককে যে আকর্ষণ করতেছে, কেন করতেছে? কেন করে? লোহা তো করে, এটা যদি কাছে নিয়ে যায় করে, কারণ লোহা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল? এর ভেতরে অনুচুম্বক নাই, লোহার ভেতরে আছে। বুঝতে পেরেছো? ক্ষুদ্র ক্ষুদ্র অনুচুম্বক থাকে আর কি, অণু। অণু বুঝো তো? তো ওই অণুগুলা হচ্ছে ম্যাগনেটিক আর কি, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুচুম্বক। ওদেরও নর্থ পোল সাউথ পোল তৈরি হয় যখন ওরা একটা ফ্লাক্সের কাছাকাছি নিয়ে আসে, আমি ম্যাগনেটিক ফ্লাক্সের, তখন ম্যাগনেটিক ফ্লাক্স যে ডিরেকশনে অ্যালাইন থাকে ওই অনুচুম্বক গুলো একই ডিরেকশনে অ্যালাইন হয়ে যায়। ওই অনুচুম্বকেরও নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়। বুঝতে পেরেছো? ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমারের কোর লস বা আয়রন লস কিভাবে কমানো যায়। কোর লস বা আয়রন লস কিভাবে কমানো যায়? মূলত সিলিকনের স্টিল ব্যবহার করে আমরা কমাতে পারি। এডি কারেন্ট লস কমাবো আমরা কিভাবে? হাই রেজিস্টিভ সিলিকন স্টিল চুম্বক পদার্থের পাতলা পাতলা শীট লেমিনেশন করে কোর তৈরি করে ব্যবহার করলে এডি কারেন্ট লস কমানো যায়। এডি কারেন্ট লস আমরা কিভাবে কমাইতে পারি? আমরা পাতলা পাতলা সিলিকনের কি তৈরি করি? সিলিকন স্টিলের পাতলা পাতলা পাত তৈরি করে করে একটার সাথে আরেকটা কি করে দিই, জয়েন করে দিই। মানে আমরা যে কোরটা দেখি, আমরা তো একটা এরকম কোর দেখতে পাই, তাই না? এরকম হচ্ছে আমাদের কোর, এরকম একটা কোর আমরা দেখতে পাই। যে আমি 3D দাগাইতে পারছি না, তোমরা বুঝে নাও যে এটা একটা 3D চিত্র। হ্যাঁ, এরকম একটা কোর যে আমরা দেখতে পাই এখানে, এই কোরটা কিন্তু একটা মেটাল হয় না, এর মধ্যে স্লাইস করা অনেকগুলো কি থাকে, সিলিকন স্টিলের পাত থাকে। বুঝতে পেরেছো? এইটা বৃদ্ধি করার কারণ হচ্ছে আমাদের ফ্লাক্সটা যেন ভালোভাবে প্রবাহিত হতে পারে, ফ্লাক্স প্রবাহিত হতে যেন বাধাপ্রাপ্ত না হয়, যেন ওই ফ্লাক্স প্রবাহিত হওয়ার যে এরিয়া সেটা যেন কি হয়, বৃদ্ধি পায়, পারমিয়াবিলিটি যেন বৃদ্ধি পায় এবং এর রেজিস্টিভিটিটা যেন বৃদ্ধি পায়, যেন আমাদের এডি কারেন্ট লসটা আমরা কি করতে পারি, কমাইতে পারি। আর হিস্টেরেসিস লস কমানোর উপায় হচ্ছে উচ্চ গুণাগুণ সম্পন্ন ম্যাগনেটিক স্টিলের কোর, যেমন ম্যাঙ্গানিজ বা সিলিকন স্টিল। মানে সিলিকন স্টিল শুধুমাত্র এই কারণে না যে এডি কারেন্ট লস কমায়, ও পাশাপাশি কি লস কমায়, হিস্টেরেসিস লসটাও কমায়। যে উচ্চ গুণাগুণ সম্পন্ন ম্যাগনেটিক স্টিলের কোর ব্যবহার করতে হবে, যেমন ম্যাঙ্গানিজ বা সিলিকন স্টিল ব্যবহার করে এই লসটা আমরা কমাইতে পারি, যেন ফ্লাক্সটা প্রবাহিত হওয়ার সময় যেন খুব বেশি বাধাপ্রাপ্ত না। এই লস কখনোই তুমি বাদ দিতে পারবে না, বাট কোন ম্যাটেরিয়ালস এই লসটা বেশি হবে, কোন ম্যাটেরিয়ালস এর লসটা কম হবে। যেগুলা উচ্চ ম্যাগনেটিক গুণাবলী সম্পন্ন সেগুলাতে এই ম্যাগনেটিক লসটা কি হবে, কম হবে। যেগুলোর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গুণাবলী খুব একটা বেশি না, সেগুলোতে লসটা কি হবে, বেশি হবে। এই হচ্ছে বিষয়, এটা না বুঝলে মুখস্থ করে নিবা যে লস কমানোর দুইটা উপায়, একটা হচ্ছে সিলিকন স্টিল ব্যবহার করা, দুইটাই একই উপায়, সিলিকন স্টিল ব্যবহার করা। একটা হচ্ছে পাতলা শীট আকারে স্লাইস করে দেওয়া, আরেকটা হচ্ছে উচ্চ গুণাগুণ সম্পর্কিত। ঠিক আছে, এটা প্রয়োজনে মুখস্থ করে নিবা। এরপরে দেখো আমাদেরকে বলছে যে ট্রান্সফরমার তেলের গুণাবলী কি কি। ট্রান্সফরমারের ভেতরে আমরা একটা তেল ব্যবহার করছিলাম না, ওর কিছু নির্দিষ্ট গুণাবলী থাকতে হবে, নাহলে আমরা যে কোনো তেলটা ব্যবহার করতে পারবো না। মনে করো ভেতরে তুমি নারিকেল তেল দিয়ে দিলা, নারিকেল তেলও কিন্তু মরিচা প্রতিরোধী, জানো তো? দেখবে তোমাদের দাদিরা মায়েরা সুই টুই নারকেল তেলের মধ্যে রেখে দেয় আর কি, কেন জানো, মরিচা না ধরে। তো এখন তুমি মনে করো ট্রান্সফারের ভেতরে নারিকেল তেল ব্যবহার করলে হবে, হবে না। এর কিছু নির্দিষ্ট গুণাবলী থাকতে হবে, সেই গুণাবলী গুলো এখানে লেখা আছে। যে হাই রেজিস্ট্যান্স থাকতে হবে, কেননা ট্রান্সফরমার তেল দুইটা কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে ইনসুলেশন বৃদ্ধি করা আর একটা হচ্ছে ঠান্ডা করার জন্য। তার মানে হাই রেজিস্ট্যান্স থাকতে হবে। হাই রেজিস্ট্যান্স মানে কি, তার ইনসুলেশন ভালো। জলীয় বাষ্প মুক্ত হতে হবে, তেলের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকা যাবে না। তেলে কোনো প্রকার ভাসমান পদার্থ থাকতে পারবে না, ভাসমান পদার্থ থাকলে সেগুলো কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। মনে করো উপরে তেলে কিছু ভেজাল আছে, সেগুলো উপরে কি হয়েছে, ভাসমান অবস্থায় আছে, তাহলে ওই লাইন বরাবর কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে। অম্লক্ষার বা সালফার জাতীয় পদার্থ মুক্ত হইতে হবে, কারণ এইগুলা যদি থাকে তাহলে মরিচা পড়ে যাবে, মরিচা পড়ে আমার ভেতরে যে কোর গুলো আছে এগুলো ক্ষয় হয়ে যাবে খুব দ্রুত গতিতে। তেলের ভিসকোসিটি, এটা তো আমি দেখাইতে পারবো না সালফার কিরকম। সালফার তো সালফারই, এখন সালফার কিরকম দেখতে হলে তোমাকে সার্চ দিয়ে দেখাইতে হবে, ইন্টারনেট নাই আর কি, ইন্টারনেট নাই, বাসে গিয়ে সার্চ দিয়ে দেখবা যে সালফার কিরকম। বুঝতে পেরেছো? আমি এখন দেখাইতে পারলাম না। তেলের ভিসকোসিটি বা জমে যাওয়ার প্রবণতা কম থাকতে হবে,
তেল জমে যাওয়া যাবে না, যেমন নারকেল তেল জমে যায়, জমে যায় না? তো এমন একটা তেল তুমি ব্যবহার করলে শীতকালে জমে গেল, ব্যবহার করা যাবে। অদাহ্য বা ডাইইলেকট্রিক সম্পূর্ণ হতে হবে, তেল জ্বলে যাওয়া যাবে না। তার মানে তেলের যে অদাহ্য হইতে হবে, এমন তেল ব্যবহার করলাম মনে করে ভেতরে তুমি কেরোসিন দিয়ে দিছো, কিছুক্ষণ পরেই গরম হওয়ার সাথে সাথে সেটা কি নিজেই একটা বোম, নাকি? তাই না? নিজে একটা কি হয়ে গেছে, বোম হয়ে গেছে। তো এইটা করা যাবে না আর কি। তো এরপরে কোন প্রকার খাদ বা স্লেজ থাকতে পারবে না। খাদ বা স্লেজ মানে কি, কিছু তেল দেখবা তলানি পড়ে, ওটাকে বলা হচ্ছে খাদ বা স্লেজ, এটা পড়া যাবে না। কোনরূপ ওই একই কথা, তলানি জমতে পারবে না, সহজে বাষ্পীভূত হতে পারবে না, অর্থাৎ এর স্ফুটনাঙ্ক কম হইতে হবে, সরি বেশি হইতে হবে, স্ফুটনাঙ্ক বেশি হইতে হবে। মানে অল্প টেম্পারেচারে যদি এটা বাষ্পীভূত হয়ে যায় তাহলে তো আমার তেল ব্যবহার করার কোনো লাভ হইলো না। এর স্ফুটনাঙ্ক অনেক বেশি হইতে হবে, যেন তেলের টেম্পারেচার বৃদ্ধি পেলে সহজে কি না হয়, বাষ্পীভূত। তাহলে কি মুখস্থ করতে হবে? এমনিতেই বোঝা যায়, হয়তোবা তুমি 9টা লিখতে পারবা না, 5-6টা তো লিখে যাবে। তো এইগুলা খুব বেশি প্যারা নেবে না থিওরিতে, না থিওরি তো আসবে, থিওরি একদম মুখস্থ করে নিতে হবে এরকম না, একবার করে পড়বে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, মনে থাকবে তাহলে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখবো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে কি। আমি একটু আগে ট্রান্সফরমার দেখছিলাম না, ওখানে কি ছিল বলো? একটা প্রাইমারি ওয়াইন্ডিং ছিল, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং ছিল। এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এটাকে বললাম সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখানেও দুইটা ওয়াইন্ডিং দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন এই যে ওয়াইন্ডিং দুইটা আছে, এদের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, সেগুলোকে আলাদাভাবে সার্কিটের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স। তার মানে বাস্তবে কিন্তু এরকম কোনো কিছুর অস্তিত্ব নাই। বাস্তবে আমরা যে কয়েলটা দেখতে পাই, ওই কয়েলের ভেতরেই কি আছে, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আছে, বাট আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে কয়েলটাকে জাস্ট একটা প্রতীক হিসেবে রেখে দিয়ে ওর ভেতরে যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স সেটাকে কি করে নিয়েছি, বাইরে বের করে নিয়েছি। ওকে, তাহলে দাগানো শেষ। এখনো একটা জিনিস দাগাই নেই, সেটা হচ্ছে কোর। কোর দাগানো হয়েছে, আমরা সমতুল্য সার্কিট দাগাইছি, কিন্তু আমরা দেখেছিলাম না কোরেও একটা লস হয়, তাহলে কোরেরও কি আছে, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে, সেটাও আমাকে দাগাইতে হবে। সেটাকে দাগানো হয়েছে। কোরের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সবসময় প্রাইমারি সাপেক্ষে দাগানো হয়। যে মনে করো আমার সেকেন্ডারিতে কোনো লোড নাই, আমি ট্রান্সফরমারে কোনো লোড লাগাই নাই, তারপরেও কোরে লস হবে কিনা, তার মানে কোরের কার্যপ্রণালী অলওয়েজ চলতেই থাকে। এই জন্য কোরটাকে সেকেন্ডারিতে না দেখিয়ে কোথায় দেখানো হচ্ছে, প্রাইমারিতে দেখানো হচ্ছে। এবং এই কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সটাকে এই ট্রান্সফরমারের সাথে কিসে দেখানো হয়েছে, প্যারালালে। কেননা এই ট্রান্সফরমারের এই যে কয়েলটা, এই কয়েল ঠিক যে ভোল্টেজ পাবে, আমাদের ওই কোরটাও ঠিক একই ভোল্টেজ পাবে, সেম ভোল্টেজ পাইতে হবে, তবেই তোমার ফ্লাক্সটা প্রতিষ্ঠা হবে সিমিলারলি। যদি সেম ভোল্টেজ না পায় তাহলে আমাদের সেখানকার ফ্লাক্সটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না। যেহেতু সেম ভোল্টেজ পাইতে হবে, আমি যদি এটা সিরিজে দেখাইতাম, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ কি সমান হইতো? এই জন্য আমাদের কোরের যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ওটা কিসে দেখানো হয়, প্যারালালে দেখানো হয়। এখন আমি যদি এর মধ্যে আর কি কি আছে দেখাই, তাহলে এই প্রাইমারি রেজিস্ট্যান্সটাকে বলতেছে R1, এটাকে বলতেছে X1, তুমি এটাকে RP এটাকে XP ও বলতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তুমি R1 X1 ও দিতে পারো, তুমি RP XP ও দিতে পারো, তোমার ইচ্ছা। কোন কোন বইয়ে RP XP দেওয়া আছে, কোন কোন বইয়ে R1 X1 দেওয়া আছে। ইকুইভ্যালেন্টে কোন কোন বইয়ে, যে বইয়ে যে RP XP দিয়েছে সেখানে RE লিখেছে, আর যে বইয়ে R1 X1 দিয়েছে সেখানে R01 লিখেছে, R02 লিখেছে, লিখলেই হলো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, এটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিঅ্যাকশন। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কারেন্ট IP বা I1, সেকেন্ডারিতে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে I2 বা IS। এটা হচ্ছে সেকেন্ডারি লোড, এই লোডের ভোল্টেজটাকে বলা হচ্ছে V2 বা VS। সেকেন্ডারির ইনডিউসড ইএমএফটাকে বলা হচ্ছে E2 বা ES। প্রাইমারির ইনডিউসড ইএমএফটাকে বলা হচ্ছে E1 বা EP। প্রাইমারির সাপ্লাই ভোল্টেজটাকে বলা হচ্ছে V1 বা VP। বুঝতে পেরেছো? এখন এইটা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা ট্রান্সফরমারের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট, হ্যাঁ বলো। কিছুই হবে না, ওটা কিছুই না, ওটা জাস্ট কোর বুঝাইছে, যেখানে কোর আছে ওই কোরের দুই পাশে বসানো আছে, এটা দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, কোনো সমস্যা নেই।
ওইটা জাস্ট দেখাইছি যে ইনসুলেশন আছে দুইটার মধ্যে আর কি। তো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, যদি কখনো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাইতে বলে তাহলে এটা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে এখানে কিন্তু দুইটা সার্কিট আছে না, একটা প্রাইমারি সার্কিট আর একটা সেকেন্ডারি সার্কিট। এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, শুধুমাত্র ম্যাগনেটিক কানেকশন আছে। তার মানে আমরা যদি এই সার্কিট থেকে এখন ম্যাথ সমাধান করতে যাই তাহলে আমাদেরকে ম্যাগনেটিক এই অংশটুকু বিবেচনায় নিয়ে আসতে হবে। তো ম্যাগনেটিক এই অংশটুকু বিবেচনায় যেন না নিয়ে আসতে হয়, আমরা যেন দুইটা সার্কিটের আলাদা আলাদা ক্যালকুলেশন না করেই একটা সার্কিটে ক্যালকুলেশন করে আমাদের ম্যাথগুলো সমাধান করতে পারি, তাই আমাদের সুবিধার্থে এই সার্কিটটাকে অ্যাপ্রক্সিমেটলি প্রাইমারি সাপেক্ষে বা সেকেন্ডারি সাপেক্ষে দেখানো হয়। এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা হয় রেফার টু প্রাইমারি অথবা রেফার টু সেকেন্ডারি। রেফার টু প্রাইমারিও হতে পারে, রেফার টু সেকেন্ডারিও হতে পারে। তো রেফার টু প্রাইমারি হলে প্রাইমারিতে যা যা আছে সবকিছু তাই থেকে যাবে, কিন্তু সেকেন্ডারির এলিমেন্ট গুলোকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে, আর শুধু নিয়ে আসলেই হবে না, সেটার কিছু নিয়ম আছে। মনে করো সেকেন্ডারিতে এখানে রেজিস্ট্যান্স আমরা রাখছি 10 ওহম, সেটাকে আমি প্রাইমারিতে নিয়ে চলে আসব, এখানে নিয়ে এসেও দেখাবো 10 ওহম, তাহলে কিন্তু হবে না। তখন সেটাকে আমার এই ট্রান্সফরমারের টার্ন রেশিওর মাধ্যমে কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে এসে দেখাতে হবে যে সেকেন্ডারিতে যদি এত ওহম হয় তাহলে প্রাইমারিতে আসার পরে এত। ওইটা কোন সূত্রের মাধ্যমে করব? a স্কয়ার। a স্কয়ার ইজ ইকুয়াল টু rp ডিভাইডেড বাই rs, দেখেছিলাম না? ওইটার মাধ্যমে আমরা কনভার্ট করব সেকেন্ডারিকে কোথায় নিয়ে আসবো, প্রাইমারিতে। যে ঝালডে কোষটা উঠলো। হ্যাঁ, R0 এবং X0 টা হচ্ছে কোরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। আচ্ছা, এবং এই যে প্রাইমারি কারেন্টটা আছে IP, এই কারেন্টটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে I2 প্রাইম, একটা হচ্ছে I0। এই কারেন্টটাকে বলা হয় কি, I0। এটাকে I2 প্রাইম কেন বলা হয় জানো? এই পাশেরটাকে কি বলা হচ্ছে I2, আর এটাকে কি বলা হচ্ছে I2 প্রাইম, কারণ এই কারেন্টটা সম্পূর্ণরূপে এর উপরে ডিপেন্ডেন্ট। এইখানে লোড যত কারেন্ট নিবে তার আনুপাতিক হারে এখানকার কারেন্টটা বৃদ্ধি পাবে। সরাসরি I2 না, কিন্তু এটা কি I2 প্রাইম, কারণ এখানে তো রেশিওর উপরে ডিপেন্ডেন্ট, যে এই পাশে 10 অ্যাম্পিয়ার হলে এই পাশে কত অ্যাম্পিয়ার হবে, কিন্তু কত অ্যাম্পিয়ার হবে এটা সম্পূর্ণরূপে কার উপরে ডিপেন্ডেন্ট, সেকেন্ডারির এই কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। তাই এটাকে বলা হচ্ছে I2 প্রাইম, যে প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারির কারেন্ট। কারণ এইখানে কত কারেন্ট যাবে এটা সম্পূর্ণরূপে এই লোডের উপরে ডিপেন্ডেন্ট। লোড যদি বেশি কারেন্ট নেয় এর কারেন্টও বৃদ্ধি পাবে, লোড কম কারেন্ট নিলে এর কারেন্টটাও কমে যাবে। যদি এখান থেকে লোডটা খুলে ফেলি তাহলে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে বলা হচ্ছে I2 প্রাইম। আর এটাকে বলা হচ্ছে I0 এই কারণে যে নো লোড কারেন্ট। I0 কেন বলা হচ্ছে এটাকে নো লোড কারেন্ট, যে ট্রান্সফরমারে যদি কোনো লোড নাও থাকে তারপরে এর কোরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এর কোরের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কোথায় দেখাচ্ছে এখানে, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত সব সময় হতে থাকবে, লোড থাকলেও হবে, লোড না থাকলেও হবে। এইজন্য এটাকে বলা হচ্ছে কি কারেন্ট, নো লোড কারেন্ট। যে যখন কোনো লোড নাই তখন ট্রান্সফরমার যে কারেন্টটা নিচ্ছে এটা শুধুমাত্র কার জন্য নিচ্ছে, কোরের জন্য, তাহলে ওই কারেন্টটাকে বলা হচ্ছে নো লোড কারেন্ট। তাহলে এখন এই নো লোড কারেন্টটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে IW আর একটা হচ্ছে Imu। IW টাকে বলা হচ্ছে রেজিস্টিভ কারেন্ট, Imu টাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ কারেন্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে নো লোড কারেন্টের ওয়ার্কিং কম্পোনেন্ট, তাই এটাকে বলা হচ্ছে IW। এখানেই মূলত আমাদের কোরের লসটা হয়। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট, যেটা মূলত কোরের ফ্লাক্স প্রতিষ্ঠা করে, Imu ইনটু X0। তো এটা হচ্ছে IW, এটা হচ্ছে Imu। আমাদের নো লোড কারেন্ট, মনে করো এটা আমাদের নো লোড কারেন্ট I0, এটা দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে ভূমি উপাংশ বা আনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। তো আনুভূমিক উপাংশটাই হচ্ছে আমাদের IW এবং উলম্ব উপাংশটা হচ্ছে আমাদের Imu। ঠিক আছে, উলম্ব উপাংশটা Imu, কারণ ওইটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, X এর মধ্যে দিয়ে। X এর মধ্যে দিয়ে যেটা যাবে সেটা কি 90 ডিগ্রি বামাবর্তে থাকবে, এটা রেজিস্টিভ, তার মানে এটা কি 0 ডিগ্রিতে থাকবে। তাহলে 0 ডিগ্রিতে যদি IW হয়, এর 90 ডিগ্রি বামাবর্তে কি হবে, Imu। এই দুইটার যোগফলই কি আমাদের I0। এখানে KCL অ্যাপ্লাই করো, এই দুইটার যোগফলই কি I0 না, সেটা এখানে ভেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে যে এই দুইটার যোগফলই হচ্ছে I0। কোনটাকে কি বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে সেটা কি বুঝতে পেরেছি? এবার এই সার্কিটটাকে আমরা হয় প্রাইমারি সাপেক্ষে ট্রান্সফার করব অথবা সেকেন্ডারি সাপেক্ষে ট্রান্সফার করব। হ্যাঁ বল। ইন্ডাকট্যান্স না ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স।
ইন্ডাক্টর হচ্ছে মানুষ, মানে আর তোমার ধর্মটা হচ্ছে মানুষত্ব। আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করি, তুমি কিন্তু মানুষ, তোমার যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় মানুষত্ব, তাই না? তো এখানেও তাই, ওই যে ডিভাইসটা, ওই ডিভাইসের নাম হচ্ছে ইন্ডাক্টর, ওর যে ধর্ম সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স। ও যে কারেন্টকে বাধা প্রদান করে, এই বাধা প্রদান করার ধর্মটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। বুঝতে পেরেছো? তার মানে ওর যে মানটা সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স, বাট ওই এলিমেন্টটার নাম হচ্ছে ইন্ডাক্টর। তো দুইটার কোনটাই ভুল না। তুমি যদি বলো 25 ওহমের একটা ইন্ডাকট্যান্স ওখানে যুক্ত, 25, ধরো তুমি বললা যে কত, 0.2 হেনরির একটা ইন্ডাকট্যান্স ওখানে যুক্ত আছে, এটাও সত্য। তুমি যদি বলো একটা ইন্ডাক্টর ওখানে যুক্ত আছে, তাও সত্য। কোনটাই ভুল না। বুঝতে পেরেছো? মানে ওই এলিমেন্টটার নাম হচ্ছে ইন্ডাক্টর, ওর বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইন্ডাকট্যান্স। রেজিস্টরের ক্ষেত্রেও তাই, ওই এলিমেন্টের নাম হচ্ছে রেজিস্টর, ওর বৈশিষ্ট্যের নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে চলো, এখন আমরা প্রথমে এই সার্কিটটাকে প্রাইমারির সাপেক্ষে কনভার্ট করব। এই সার্কিটটাকে আমরা এখন প্রাইমারির সাপেক্ষে কনভার্ট করব। তাহলে কি বলছি, প্রাইমারিতে যা যা ছিল সবকিছু সেম থাকবে, সেকেন্ডারির গুলো আমাকে কোথায় নিয়ে আসতে হবে, প্রাইমারিতে নিয়ে আসতে হবে। তাহলে এখন এইটা হচ্ছে প্রথম সার্কিট, যেখানে আমি মাঝখানের দুইটা কয়েল কি করে দিছি, এবার গ্যাপ করে দিছি, কেননা ওই দুইটা কয়েলের আমরা অলরেডি ওর কয়েলের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স সবকিছুই আমরা বাইরে কি করছি, বের করে নিয়ে আসছি। তার মানে ওই কয়েল দুইটা শুধুমাত্র ছিল কি প্রতীক, যে দুইটা সার্কিট আলাদা। আমরা আগের যে কয়েল দুইটা রাখছিলাম, এই দুইটা জাস্ট কি ছিল, দুইটা প্রতীক, যে দুইটা কয়েল দুই পাশে আছে, দুইটা সার্কিট আলাদা। এর যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স সব অলরেডি আমরা বাইরে বের করে নিয়ে আসছি না? তো এবার এই দুইটা বাদ দিয়ে এই দুইটাকে কানেক্ট করে দিলাম, অর্থাৎ সেকেন্ডারি গুলোকে কোথায় নিয়ে চলে আসলাম, প্রাইমারিতে। সেকেন্ডারি গুলোকে যখন আমরা প্রাইমারিতে নিয়ে চলে আসলাম, তখন দেখো প্রাইমারিতে যা যা ছিল আগে সবকিছু আগের মতোই রাখছি, কোনো চেঞ্জ করছি, R1 X1 IW I mu I0 R0 X0 কোনো কিছু চেঞ্জ করেছি, যা ছিল তাই আছে। কিন্তু এই সেকেন্ডারির গুলো দেখো চেঞ্জ করেছি, কি আগে ছিল R2 X2, এখন কি লেখা আছে, R2 প্রাইম X2 প্রাইম। প্রাইম দ্বারা বোঝাচ্ছি প্রাইমারির সাপেক্ষে, যদি ডাবল প্রাইম দিতাম তাহলে সেকেন্ডারির সাপেক্ষে। যেমন আচ্ছা, এখানে একবারে দেখানো হয়েছে, ওইভাবে দেখানো হয় নাই। তো প্রাইমারির সাপেক্ষে এই জন্য বোঝানো হচ্ছে কি একটা প্রাইম, আর যদি ডাবল প্রাইম দিতাম তাহলে সেকেন্ডারির সাপেক্ষে। তাহলে এটা কিসের সাপেক্ষে নিয়ে আসছি, প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি গুলোকে কনভার্ট করে নিয়ে আসছি। এখন কনভার্ট করার নিয়ম কি, শুধু R2 প্রাইম লিখলেই তো হলো না, কনভার্ট করার নিয়মটা হচ্ছে, দেখো আমরা এরকম দেখেছিলাম না, যে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি, rp ভাগ rs, মনে আছে? তাহলে এখান থেকে আমি যদি প্রাইমারি রেজিস্ট্যান্সটা বের করতে চাই, rp ইজ ইকুয়াল টু কি হবে, তার মানে আমরা কি বুঝতেছি, সেকেন্ডারি রেজিস্ট্যান্স কে a স্কয়ার দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, প্রাইমারি রেজিস্ট্যান্স। সেকেন্ডারি রেজিস্ট্যান্স কে a স্কয়ার দ্বারা গুণ করলে তার সমতুল্য কি পাওয়া যায়, প্রাইমারি রেজিস্ট্যান্স পাওয়া যায়। যেরকম মনে করো আমরা জানি কি a ইজ ইকুয়াল টু কি, ep ভাগ es, জানি না? তাহলে আমরা কি জানি যে a যদি আমরা সেকেন্ডারি ভোল্টেজের সাথে গুণ করে দিই, তাহলে তার সমতুল্য কি পাওয়া যাবে, প্রাইমারি ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে সিমিলারলি আমরা এইখান থেকে জাস্ট এটা মনে রাখার জন্য, যে আমরা এটা অনেক সময় ভুল হয়ে যায়, যে প্রাইমারির সাপেক্ষে a স্কয়ার দ্বারা গুণ করব নাকি ভাগ করব, আবার যখন সেকেন্ডারি সাপেক্ষে নিয়ে যাব তখন গুণ করতে হবে, ভাগও করতে হবে। কখন গুণ করব, কখন ভাগ করব, এটা জাস্ট মনে রাখার জন্য এটা আমরা মনে রাখবো, যে সেকেন্ডারির সাথে a স্কয়ার গুণ করলে কি পাওয়া যায়, প্রাইমারির রেজিস্ট্যান্স পাওয়া যায়। তাহলে আমরা এখন সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাকে কোথায় নিয়ে আসছি, প্রাইমারিতে। তার মানে R2 প্রাইম সমান সমান আমাদের হবে a স্কয়ার ইনটু R2, X2 প্রাইম সমান সমান হবে a স্কয়ার ইনটু X2। বুঝতে পেরেছো? এভাবে আমরা সেকেন্ডারি থেকে কোথায় ট্রান্সফার করে নিয়ে আসবো, প্রাইমারিতে ট্রান্সফার করে নিয়ে আসবো। এগুলো তোমরা লিখে দিবা, এই যেগুলো লিখছি না এগুলো তোমরা লিখে দিবা, শুধু R2 প্রাইম X2 প্রাইম লিখবা না, সাথে সাথে এগুলো লিখে দিবা। ওকে, তাহলে এই দুইটা মিলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, Z2। এই দুইটা মিলে আমরা বলতে পারি Z2 বা Z2 প্রাইম। এইটার মান তাহলে কি হবে, যে a স্কয়ার R2 প্লাস কি j অফ a স্কয়ার X2, তাই তো? ওকে, এবার আসো, এরপরে এটাও হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মডেল, তার সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে। এন্ড এইটাকে আরো অ্যাপ্রক্সিমেট নিয়ে আসা হয়, আরো সিম্পল করার জন্য সার্কিটটাকে আরেকটু অ্যাপ্রক্সিমেশন ধরে নেওয়া হয়। সেটা হচ্ছে আমরা এই যে কোরের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স রাখছি না,
এইটাকে এইবার কোথায় নিয়ে চলে যাওয়া হবে, প্রথমে নিয়ে যাবে, মানে ইচ্ছা হয়েছে তাই নিয়ে যাবে আর কি, এর কোনো লজিক নাই। এটা অ্যাপ্রক্সিমেট, প্রথমেই বলে নিছি এগুলা কি মডেল, অ্যাপ্রক্সিমেট মডেল। সিম্পলিফাই করার উদ্দেশ্যে আমরা এই মানটাকে এখন বাদ দিয়ে দিব, কারণ এই মানগুলো খুবই কি হয়, সামান্য হয়, এই কারণে এই মানগুলো আসলে লাস্টে গিয়ে বাদই দিয়ে দিবে। কিন্তু এইবার এখন এই মানগুলোকে আমরা কোথায় ট্রান্সফার করে নিয়ে চলে আসলাম, প্রাইমারিতে। এই সাইডে ঘুমায়ও না, এই মানগুলোকে আমরা এখন প্রাইমারিতে নিয়ে চলে আসলাম। এইটাকে যদি প্রাইমারিতে নিয়ে চলে আসি তাহলে এই দুইটা কিসে চলে আসবে, সিরিজে চলে আসবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে এখানে v2 বাই k লেখা আছে, যেহেতু আমরা k দিয়ে আলোচনা করি না, আমরা যেহেতু a দিয়ে করি তাই আমরা a দিয়ে বুঝবো। এখন এখানে আরো দুইটা জিনিস, আরেকটা কি আছে, i2 প্রাইম লেখা আছে না, i2 প্রাইম সেকেন্ডারিতে আগে কি ছিল i2, এখন ওইটাই যখন প্রাইমারিতে চলে আসছে ওর সমতুল্য কি পাবো আমরা, সেকেন্ডারি কারেন্ট পাবো i2 প্রাইম। তাহলে এখন এই i2 প্রাইমের মান কি হবে, এবার কি a দ্বারা গুণ করব নাকি ভাগ করব, কেন, কারণ আমরা জানি a is equal to কি is ভাগ ip, তাহলে এইখান থেকে যদি আমি ip বের করি তাহলে সেটা কি হবে is ভাগ a, তার মানে সেকেন্ডারি কারেন্ট কি a দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, প্রাইমারি। তার মানে সেকেন্ডারি থেকে আমরা এখন যেহেতু প্রাইমারিতে নিয়ে যাচ্ছি, তাই সেকেন্ডারির কারেন্টকে a দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, প্রাইমারি সমতুল্য কারেন্ট পাওয়া যাবে। তাই i2 প্রাইম সমান সমান হচ্ছে i2 ভাগ a, বুঝতে পেরেছো? তাহলে এগুলাতে কি হচ্ছে, গুণ, আর কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ভাগ। রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স এগুলোর ক্ষেত্রে a স্কয়ার দ্বারা গুণ, আর কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে a দ্বারা গুণ অথবা ভাগ। তাহলে কারেন্টের ক্ষেত্রে হলো ভাগ, এবার ভোল্টেজ আগে ছিল v2, এখন সেটার নাম কি হবে v2 প্রাইম বা vs প্রাইম, যেটাই বলো না কেন। এন্ড এইটা সমান সমান কি হবে, এবার a দ্বারা গুণ হবে নাকি ভাগ হবে, কেন ভাগ হবে, সেকেন্ডারি ভোল্টেজকে a দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, প্রাইমারি ভোল্টেজ পাওয়া যায়। তার মানে এখানে আমাদের কি হবে a ইনটু, কোনটা v2, এটা এখানে e এর জন্য বলি নাই তো, v এর জন্য বলেছি, বুঝতে পেরেছো? এখন এইটাকে আরো সিম্পলিফাই করার জন্য এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই দুইটা কিসে চলে আসলো, সিরিজে। এই দুটো সিরিজে চলে আসলে এই r1 আর r2 কি হয়ে যাবে, r1 আর r2 প্রাইম যোগ হয়ে যাবে, r1 এবং r2 প্রাইম যোগ করে এটার নাম দিছে কি r01, প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার সাপেক্ষে প্রাইমারির সাপেক্ষে, তাই এটার নাম কি দেওয়া হয়েছে r01। এইটার মান তাহলে কি বলতো, যে প্রাইমারি যেটা ছিল সেটা কিন্তু ঠিক থাকবে, আর সেকেন্ডারিটাতে কি হয়েছে a স্কয়ার গুণ হয়েছে, বুঝতে পেরেছো? আর x01 এটা কি হয়েছে, এইটা আর এইটা কি হয়েছে, যোগ হয়েছে, তাহলে এইটার মান হবে x1 প্লাস a স্কয়ার, আর এই দুইটা মিলে যেটা বলা হবে সেটাকে বলা হচ্ছে z01। এবার এটার নাম কি হবে z01 বা প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইম্পিডেন্স। আর 01 x01 মিলে কি তৈরি হয়, z01। এটা সমান সমান কি হবে তাহলে, r01 প্লাস j অফ x01, বুঝতে পেরেছো? বাকিটুকু আগেও যা ছিল এখনো তাই। তাহলে এটা গেল হচ্ছে প্রাইমারি সাপেক্ষে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এইবার এই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেফার টু সেকেন্ডারি, এখানে প্রাইমারি এটা কাটতে মনে নাই, এটা রেফার টু সেকেন্ডারি, এখান থেকে কপি করে লিখছি তো, ওইখান থেকে এটা কপি মারছি, এটা চেঞ্জ করতে মনে নাই। রেফার টু সেকেন্ডারি, আমরা এতক্ষণ যে দুইটা স্টেপ দেখলাম, এই দুইটা স্টেপ আমরা যদি সিমিলারলি সেকেন্ডারি সাপেক্ষে করতে চাই তাহলে কি হবে, বুঝবো না? এই পাশে তো এটা অংশ না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম আর কি। এখন দেখো আমরা যদি সেম জিনিস সেকেন্ডারি সাপেক্ষে করতে চাই তাহলে এরকম হবে। আর এটা কিভাবে হইলো, যে আগের ওই সার্কিটটাই সেকেন্ডারিতে যা যা ছিল সেগুলো ঠিক রেখে দিব, প্রাইমারি গুলোকে কোথায় নিয়ে যাব, সেকেন্ডারিতে নিয়ে যাব। তাহলে প্রাইমারি গুলোকে যদি আমি সেকেন্ডারিতে নিয়ে যেতে চাই তাহলে প্রাইমারির r1 এবার কি হয়ে যাবে, r1 প্রাইম, আগের বার গুণ হয়েছিল এবার কি হবে, প্রাইমারির x1 এবার হয়ে যাবে x1, সরি এটা ডাবল প্রাইম, হ্যাঁ এবার হয়ে যাবে x1 ডাবল প্রাইম, এবার এইটার নাম হবে x1 ডিভাইডেড বাই
a স্কয়ার। আগের বার ভাগ হইছে, গুণ হয়েছিল, এবার কি হবে? ভাগ হবে, কারণ আগের বার সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে এসেছিলাম, এবার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি। ওই একই কথা, যদি ভুলে যাও তাহলে a স্কয়ার সমান সমান আমরা কি জানি, rp ভাগ rs। এবার কোনটা বের করতে চাচ্ছি আমরা, সমতুল্য সেকেন্ডারিটা, তাহলে rp ডিভাইডেড বাই a স্কয়ার, মানে প্রাইমারিকে a স্কয়ার দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সেকেন্ডারি পাওয়া যায়। এই কারণে এবার কি করলাম, ভাগ করলাম। তাহলে আবার এখানে কি ছিল, r0 x0 ছিল না, r0 x0। এই r0 x0 কে আমরা কোথায় নিয়ে গেছি? সেকেন্ডারিতে। ছিল কোথায়? প্রাইমারিতে, এবার নিয়ে গেছি কোথায়? সেকেন্ডারিতে। তাহলে সেকেন্ডারিতে যেহেতু নিয়ে গেলাম, তাহলে r0 প্রাইমটাও কি হয়ে যাবে, r0 ডিভাইডেড বাই, এইখানে এটা কি হয়ে যাবে, x0 ডিভাইডেড বাই a স্কয়ার। এগুলো কিন্তু খুব ভালোভাবে বলবো, এগুলো কিন্তু ম্যাথে লাগবে। আমার ম্যাথে কিছু ডাটা দিয়ে বলবো সমতুল্য সার্কিট অঙ্কন করো, আমাকে বলে দিবে। তো ওই ডাটাগুলো থেকে আমাকে বলে দিবে হয় প্রাইমারি সাপেক্ষে নয়তো বা সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে এখন মনে করো আমাকে সেকেন্ডারি সাপেক্ষে দাগাইতে বলছে, তাহলে কি কি করতে হবে এগুলো আমাকে জানতে হবে না? এই কাজগুলোই করতে হবে। যে আমার প্রাইমারি রেজিস্ট্যান্স দেওয়া আছে আর আমাকে সেকেন্ডারি সাপেক্ষে সমতুল্য সার্কিট দাগাইতে বলছে, তাহলে সেটাকে কোথায় নিয়ে যেতে হবে? সেকেন্ডারিতে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তবে আমরা ফাইনালি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেটা পাবো। এগুলো ভালোভাবে বুঝলে অঙ্ক খুবই সহজ লাগবে, এগুলো না বুঝলে আবার অঙ্ক কঠিন লাগবে। তাহলে এরপরে এখানে কি ছিল, সেকেন্ডারিতে যেগুলো ছিল এগুলোর কি কোনো চেঞ্জ হবে? যা ছিল তাই, ওরা বিন্যাস আগের মতোই থাকবে, ওদের কোনো চেঞ্জ নাই। এটা ছিল V2, এটা আগে যা ছিল তাই থাকবে। এর মধ্যেকার যে কারেন্ট I2, এটাও আগে যা ছিল তাই থাকবে। এরপরে এইখানকার কারেন্টের চেঞ্জ হবে না বলো তো? এটা কি I1 প্রাইম, ডাবল প্রাইম, এটার নাম এখন কি হবে? আগের বার কারেন্টে কি হয়েছিল বলো, ভাগ হয়েছিল, এবার কি হবে? গুণ হবে। তাহলে এবার A ইনটু I1, বুঝতে পেরেছো? আবার এখানকার যে ভোল্টেজ, এটা এবার আর E1 থাকবে না, এটা কি হয়ে যাবে, E1 ডাবল প্রাইম। এইটার মান কি হবে বলো? E1 ভাগ, আগের বার ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছিল, গুণ, এবার কি হবে? বুঝতে পেরেছো? এই গেল হচ্ছে সেকেন্ডারি সাপেক্ষে। এখানেও একই কথা, এইটাকে এই পাশে নিয়ে এসে এই দুটোকে সিরিজ করে দাও, সিরিজ করে দিলে R02 এবং X02 পাওয়া যাবে, R02 এবং X02 পাওয়া যাবে। এখানে অবশ্যই প্রাইম দিয়ে দিও, হ্যাঁ, নাহলে তো বোঝা যাবে না এটা কার সাপেক্ষে আছে। প্রাইমটা দিয়ে দিও। এখন এই R02 এর মান তাহলে কি হবে বলো দেখি, এইটা যোগ এইটা না, তাহলে R1 ভাগ a স্কয়ার যোগ কি R2, এখানে হচ্ছে x1 ভাগ a স্কয়ার যোগ হচ্ছে x2। আর এইটা যদি তুমি মনে রাখতে পারো, তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি জানো এটা কিভাবে হয়েছে। তোমাকে সেকেন্ডারি সাপেক্ষে করতে বলেছে, তাহলে প্রাইমারিটা সেকেন্ডারিতে চলে যাবে, সেকেন্ডারিটা যা ছিল তাই থাকবে। তোমাকে যখন প্রাইমারি সাপেক্ষে করতে বলবে, তখন প্রাইমারিটা যা ছিল তাই থাকবে, সেকেন্ডারিটা চেঞ্জ হবে। এটা যদি বুঝতে পারো তাহলে তো এত কিছু করে সেটা করা লাগবে না। তুমি অঙ্ক করার সময় সরাসরি এই মানটা বের করতে পারবে না, সরাসরি এই মানটা বের করে আমরা সার্কিট অঙ্কন করে দেব। মানে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট চাইবে প্রাইমারি সাপেক্ষে বা সেকেন্ডারি সাপেক্ষে, তখন কোনটা দাগাবে, এইটা, এটা অথবা এটা। আমার এই দুইটা দাগিয়ে তারপরে এখানে আসার কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি এই দুইটা দাগাবো, এবং এই মানগুলো কিভাবে আসে অলরেডি আমরা জানি। আর এই দুইটা মিলে আমাদের বলা হবে হচ্ছে Z02, এটা হচ্ছে R02 প্লাস J অফ X0। বুঝতে পেরেছি? এবং এখানকার কারেন্টের ক্ষেত্রে তো অলরেডি জানি A ইনটু I1, এখানে I1 বাই K দেখাইছে, এটার কারণ হচ্ছে আমরা K দিয়ে আলোচনা করছি না, আমরা সব অঙ্কে A দিয়েই করব। K হচ্ছে 1 বাই A, K ইজ ইকুয়াল টু কি 1 বাই A। এইজন্য A যেখানে যেখানে আমি গুণ করছি সেখানে K কি করছে, এরা ভাগ করছে। যেমন ধরো এখানে K কি করছিল, ভাগ করছিল, আমি A কি করছি, গুণ করছি। বুঝতে পেরেছো? তো এইটা আমরা আসলে করি না, আমরা এখানে এইভাবেই লিখবো যে A I1, এটাই হচ্ছে আমাদের I1 প্রাইম। কয়টা বাজে? শেষ তো করা সম্ভব না, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে। পরীক্ষা দিয়ে কেউ ক্লান্ত হয়? দাঁড়া থেকে ক্লাস করো, পরীক্ষা দিয়েও ক্লান্ত হয় বলো? শেষ হবে না, অনেক কিছু আছে এখনো।
ধরো এরপরের যে টপিক ভেক্টর ডায়াগ্রাম, এটা করাইতে গেলে তো ধরো হ্যাঁ হ্যাঁ, তো ভেক্টর ডায়াগ্রাম যদি করাই তাহলে মিনিমাম 40 মিনিট আরো ক্লাস করতে হবে। একটা করে শেষ করতে পারবো না, চারটা 10 মিনিট করে হবে না, 50 মিনিটের মতো ক্লাস করতে হবে। ঠিক আছে, আগামী কালকেও তোমাদের ক্লাস হবে, বোর্ড দুইটা ব্যাচের ক্লাস হবে। আগামী কালে আমাদের থিওরি শেষ করে ম্যাথ ধরবো ইনশাআল্লাহ। এই 6:10 দেরি এখন। আরে শীট কোথায়, সবই তো দাগাচ্ছি আমি হাতে। একসাথে থাকলে জিনিসগুলো ভালো, সেটাই ভালো।